আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমি ক্লাস শুরু করে দিব। আমি জায়গা পরিবর্তন করার পর এই প্রথম ক্লাস, তো সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই সবকিছু ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা? আমার যতদূর মনে আছে আমাদের লেকচার বুকের 2টা অঙ্ক বাকি ছিল, তাই তো? লেকচার বুকের 2টা অঙ্ক বাকি ছিল, সেই 2টা অঙ্ক আগে সলভ করব, তারপরে আমরা র্যান্ডম প্রবলেমসের যে জায়গাগুলো আছে সেগুলো সলভ করব, ঠিক আছে? আচ্ছা, 113 নাম্বার কোশ্চেন। 113। আচ্ছা, ক্লিয়ার বলছেন? ক্লিয়ার বলছেন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। কোনো প্রবলেম হলে বলবেন। হ্যাঁ, দেখেন 113 নম্বর কোশ্চেনে কি আছে? 113 নম্বর প্রশ্নে আছে আচ্ছা 113 নম্বর প্রশ্নে আছে যে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 4:3। আমি এই অঙ্কটা গত ক্লাসে করাইছিলাম, কিন্তু আমাদের গত ক্লাসের মাঝে এই অঙ্কটা করার পরেই আমাদের স্মার্ট বোর্ডটা নষ্ট হয়ে যায়, তাই না? সুতরাং এখান থেকে আমরা ক্লাস শুরু করছি, ঠিক আছে? দেখেন, হ্যাঁ 113 করানো হয়েছে, বাট এটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছিল না বলে আমি এখান থেকে শুরু করছি। হ্যাঁ, ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 4:3 এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 5:4 হলে 1 কুইন্টাল ধান থেকে উৎপন্ন চাল ও 1 কুইন্টাল গম থেকে উৎপন্ন সুজির অনুপাত কত? তার মানে, আচ্ছা প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে 1 কুইন্টাল মানে কত কেজি। ঠিক আছে, আলো টালো সবকিছু ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে জানতে হবে 1 কুইন্টাল মানে কত কেজি। 1 কুইন্টাল ইজ ইকুয়াল টু 100 কেজি। হ্যাঁ, এই ব্যাপারটা আপনাকে আগে জানতে হবে যে 1 কুইন্টাল মানে কত? 100 কেজি। তার মানে এই যে দেখেন, 1 কুইন্টাল ধান থেকে উৎপন্ন চাল ও 1 কুইন্টাল গম থেকে উৎপন্ন সুজি। তার মানে আপনি 1 কুইন্টাল ধান নিছেন এবং 1 কুইন্টাল গম নিছেন। আচ্ছা, তাহলে 1 কুইন্টাল ধান, খেয়াল করেন 1 কুইন্টাল মানে 100 কেজি, তার মানে 100 কেজি ধান। এই যে খেয়াল করেন, ধান কত? 100 কেজি। এই যে 100 কেজি ধান নিছেন, এই 100 কেজি ধান থেকে আপনি এই 100 কেজি ধান থেকে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 4:3। তার মানে এই যে 4:3 যে অনুপাতটা দেওয়া আছে, অঙ্কটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু অনেক মানে সহজ, বাট না বোঝার কারণে অনেকে ভুল করে ফেলে, এই জন্য একটু মনোযোগ দেন প্লিজ। আচ্ছা, সেটা হচ্ছে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 4:3। তার মানে এই যে 4:3 এই অনুপাতটা কি? এই অনুপাতটা হচ্ছে আপনি যে ধানটা নিবেন সেই ধান আর ওই ধান থেকে যে চাল পাবেন সেই চালের অনুপাত। হ্যাঁ, তার মানে এটাকে আমি এই যে ধ ইস্টু চ, এই যে ধান ইস্টু চাল, ধান ইস্টু চাল কত? ধতে ধান, চতে হচ্ছে চাল। ধান ইস্টু চাল কত? 4:3। ধান ইস্টু চাল হচ্ছে 4:3। তার মানে হচ্ছে আপনি 100 কেজি যে ধান আছে না, এই ধানটা থেকে আপনি এই ধান আর এই ধান থেকে যে চাল পাবেন সেই চাল, ধান আর চালের অনুপাত 4:3। এখন তাহলে এইখান থেকে আপনি আবার একই জিনিস দেখেন, এদিকে তাকান, আবার আপনি গম নিবেন কত? গমও কিন্তু 100 কেজি নিবেন। 1 কুইন্টাল মানে 100 কেজি। হ্যাঁ, গমও নিবেন 100 কেজি। এই যে 100 কেজি গম, এই 100 কেজি গম থেকে এই 100 কেজি দেখেন, এই যে গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 5:4। তার মানে এই 5:4 অনুপাতটা কি? আপনি কিছু গম নিবেন, হ্যাঁ, সেই গম থেকে গম ভাঙলে আপনি কিছু সুজি পাবেন। হ্যাঁ, সেই গম আর ওই গম থেকে যে সুজিটা হচ্ছে তার অনুপাত হচ্ছে 5:4। তার মানে আমি গতে গম দিলাম, হ্যাঁ, আর দন্তের সাথে আমি সুজি দিলাম, তাহলে গম ইস্টু সুজি কত? 5:4। তাহলে গম আর গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 5:4। তার মানে এই যে 100 কেজি গম নিছেন, এই 100 কেজি গম আর এই গম থেকে যে সুজি বের হবে তার অনুপাত 5:4। এখন আমাকে বলেন, এই 100 কেজি ধান থেকে কতটুক চাল হবে সেটা বের করতে পারবেন না? তাহলে আমি কি বলছিলাম, এদিকে তাকান, এবার ভুলটা কোথায় হয়, এখানে ভুলটা কোথায় করবে আমি সেটা বলছি। তো আমরা কি বের করবো কি? চাল। তাহলে যেহেতু চাল বের করব, আমি কি বলছিলাম, যেটা বের করতে হবে সেই অনুপাত উপরে। তাহলে চাল যেহেতু বের করবো, তাহলে চালের অনুপাত উপরে যাবে।
চালের অনুপাত এখানে কত 3, সরি উপরে যাবে, এটা উপরে যাবে 3, আর নিচে কি অনুপাতের রাশিগুলোর যোগফল। তাহলে এখানে অনুপাতের রাশিগুলোর যোগফল মানে যে 4 আর 3 যোগ করলে কত হয় 7, ইন্টু কি ইন্টু হচ্ছে এই 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 ধান আর চাল মিলে মোট পরিমাণ, সেই মোট পরিমাণ কত দিয়েছে 100। এই যে কাজটা করলো না, এই কাজটা করলেই কিন্তু অঙ্ক শেষ, ভুল হয়ে গেল। ভুল হয়ে গেল, অনেকে বুঝবেই না যে এখানে কি ভুল হয়েছে, অনেকে বুঝবেই না। এই জায়গাটা কোনো মনোযোগ দেন যে ভাই এতদিন পর্যন্ত তো অঙ্ক যা করাইছেন আপনি আপনি এইভাবেই করাইছেন, কিন্তু আজকে কেন হচ্ছে না, মনোযোগ দিন। এবার একটা জিনিস খেয়াল করেন প্লিজ। মনে করেন যে ক ইস্টু খ ইস্টু গ ইজ ইকুয়াল টু 2:3:4, আমি বুঝাচ্ছি। হ্যাঁ, মানে 590 টাকা, এদিকে তাকান, 590 টাকা ক খ গ এর মধ্যে 3 ভাগে ভাগ করে দেবেন 2:3:4 অনুপাতে। এখন বলা হলো খ কত টাকা পেল। দেখেন খ কত টাকা পেল, মানে এখানে এই কাজটা করা যাবে না। কেন করা যাবে না সেটা বোঝেন। খ কত টাকা পেল, তাহলে খ পাবে খ ইকুয়াল টু কি, যারটা বের করবো সেই অনুপাত উপরে, তাহলে খরটা বের করতেছি মানে খর অনুপাত 3 যাবে উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, তাহলে এগুলো সব যোগ করেন, 3 আর 4 7 আর 2 কত 9, ইন্টু কি মোট পরিমাণ, এই যে মোট পরিমাণ 590, এখান থেকে যা বের হবে তাই। এটা কিন্তু ঠিক আছে। বলবেন ভাই ওখানে তাহলে ঠিক নেই কেন? ভাইয়া এদিকে তাকান, এই যে ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করতেছি, এই ফর্মুলাটা কখন ব্যবহার করা যাবে জানেন? এখানে যাদের অনুপাতটা দেওয়া আছে তাদের মধ্যে কোনো একটা রাশির মান যখন বের করবেন সেই অনুপাত দিবেন উপরে, আর নিচে এই অনুপাতের রাশিগুলোর যোগফল ইনটু মোট পরিমাণ। এই যে মোট পরিমাণ মানে এই 3 জনের, এদিকে তাকান, এই 3 জন মিলে যা পাবে তার সমষ্টি, মানে এখানে যে 3 জন আছে এই 3 জন মিলে যা হবে সেটার সমষ্টি এখানে বসবে। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে এই যে 4:3 অনুপাতটা কি? এই 4:3 অনুপাত হচ্ছে ধান এবং ওই ধান থেকে যে চাল উৎপন্ন হবে সেই চালের অনুপাত। এখন আমাকে বলেন, এদিকে তাকান, ধান থেকে এদিকে ধান যদি আপনি ভাঙেন, মেশিনে যদি ধান ভাঙেন কি কি পাবেন? ধান ভাঙলে পাওয়া যায় চাল প্লাস কুড়া, চাল প্লাস কুড়া। ওই যে ধানের গায়ে, ধানের যে উপরে যে চোচা থাকে না, ধানের যে খোলস থাকে, হ্যাঁ, সেটাকে আমাদের এলাকায় বলে কুড়া। কুড়া মাছ খায়, মাছে খায় বা হাঁস খায়, ঠিক আছে? তাহলে ধান ভাঙলে পাওয়া যায় চাল এবং কুড়া। তার মানে হলো এই যে 100 কেজি, এই 100 কেজি কি, এই 100 কেজি ধান যদি ভাঙেন আপনি এখান থেকে কিছু চাল পাবেন, কিছু কুড়া পাবেন, তার মানে চাল এবং কুড়া মিলে হবে 100 কেজি। কিন্তু এখানে অনুপাতটা কিসের? এই ধান এবং ওই ধান থেকে যে চাল পাবেন সেই চালের অনুপাত। তাহলে আপনি আমাকে বলেন এই ধান 100 কেজি ধান থেকে, এদিকে তাকান, 100 কেজি ধান ভাঙলে ধান আর চাল মিলে কি 100 কেজি পাবেন? তার মানে এখানে যে 100 কেজি লিখতেছেন, এদিকে তাকান, এই 100 কেজি এখানে অনুপাতটা আছে কার কার? ধান আর চালের। দেখেন এখানে অনুপাতটা আছে ধান আর চালের, তাহলে এখানে যে মোট পরিমাণটা লিখবেন সেটা তো ধান এবং চাল মিলে যে মোট পরিমাণ হবে। কিন্তু এখানে ধানই হচ্ছে 100 কেজি, তার মানে এই 100 কেজি কার পরিমাণ? এই 100 কেজি কি ধান আর চাল মিলে? না, ধানই 100 কেজি। তাহলে আপনি এখানে যে 100 দিচ্ছেন, এই 100 তো ধান চাল মিলে না, এই 100 হচ্ছে শুধু ধানই। কিন্তু আমরা যে সূত্রটা এখানে ব্যবহার করছি, যেটা এটা ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই এখানে কি দিতে হবে জানেন? এখানে যাদের অনুপাত দেওয়া আছে তাদের সমষ্টি মানে তাদের মিলিত ফলাফল দিতে হবে এখানে। তাহলে এখানে ধানের পরিমাণ 100 কেজি, আপনি এখানে দিচ্ছেন 100 কেজি, তাই 100 কেজি কি ধান আর চাল মিলে? আমার কথাকে বুঝছেন যে এখানে কেন এটা ব্যবহার করা যাচ্ছে না? কিন্তু এখানে যখন 590 টাকা আপনি ক খ গ এর মধ্যে ভাগ করে দিচ্ছেন, তখন এই 3 জন মিলেই কিন্তু এই 590 টাকা পাইছে। সুতরাং এখানে যে 590 বসাইছেন এটা হচ্ছে এই 3 জন মিলে যে পাইছে তার সমষ্টি। আমার কথা কি বুঝছেন? তার মানে এখানে আমরা কি, যদি এখানে আমার ধান এবং চাল মিলে কত হয়েছে, কত সেটা দেওয়া থাকতো তাহলে এখানে লিখতে পারতাম। তার মানে এই সূত্রটা এখানে ব্যবহার করতে পারছি না। তার মানে আমাকে এখানে কি করতে হবে বলেন তো? এদিকে তাকান, আমার কথা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। আপনি যে অঙ্ক দিচ্ছেন মেসেঞ্জারে, ওই অঙ্ক আর এই অঙ্ক একই অঙ্ক। আমার কথা কি বুঝছেন? ওই অঙ্ক আর এই অঙ্ক তো সেম অঙ্ক, তো একটা করালেই তো হয়। সবার উপকার হবে। সবার উপকার কিসে হবে আমি তো ভালোই জানি, খারাপ তো জানি না ভাই। এটা কি বুঝছেন? এই ব্যাপারটা কি বুঝছেন? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি এখান থেকে কতটুকু চাল, এই যে 100 কেজি ধান নিছেন, এই 100 কেজি ধান এবং এখান থেকে যে চাল পাবেন সেই ধান আর চালের অনুপাত 4:3।
4:3। তাহলে এখান থেকে কতটুক চাল হবে সেটা আমরা বের করব, কতটুক চাল হবে সেটা আমরা বের করব। তাহলে আমাকে বলেন, এই ধান দেওয়া আছে কত, 100 কেজি, তার মানে এই ধানের পরিমাণটা 100 কেজি, আর চালের মানটা আমরা বের করব। এখন ধানের অ্যাকচুয়াল পরিমাণ হচ্ছে 100 কেজি, আর ধানের অনুপাতটা হচ্ছে 4। খেয়াল করছেন, ধানের অ্যাকচুয়াল পরিমাণ হচ্ছে 100 কেজি আর ধানের অনুপাতটা 4। তাহলে এই 100, এই 4 থেকে 100 কত গুণ বলেন তো? এই 4 থেকে 100 কি 25 গুণ না? 4 25 100। তার মানে বুঝতে হবে এই যে চালের মান, চালের মানটা আমরা বের করব, যে এই 100 কেজি থেকে কতটুকু চাল বের হবে সেটা আমরা বের করব। এটা কত হবে? চালের পরিমাণ অ্যাকচুয়ালি কত হবে? চালের অনুপাতটা 3। তাহলে এই 4 থেকে 100 এটা যদি 25 গুণ হয়, তাহলে এই 3 থেকে এই 25 গুণ কত হয়? 3 কে 25 দিয়ে গুণ করেন, 3 কে 25 দিয়ে গুণ করলে 3 25 75। তার মানে এই 100 কেজি চাল থেকে আপনি 100 কেজি ধান থেকে চাল পাবেন 75 কেজি। আমার কথা কি বুঝছেন? এভাবে বের করা যায়। তার মানে ধানের অ্যাকচুয়াল পরিমাণ হচ্ছে 100 কেজি, কিন্তু অনুপাতে ধানের মান হচ্ছে 4। তাহলে এই 4 থেকে 100 কয় গুণ? 25 গুণ। তাহলে এই 3 থেকেও 3 এর সাথে 25 গুণ হয়ে চালের মান পাবেন। তাহলে 3 এর সাথে 25 গুণ হলে কত? 3 25 75। তার মানে চাল পাবেন হচ্ছে 75 কেজি। এটুকু কি বুঝছেন? তার মানে আপনি 100 কেজি ধান, এই 100 কেজি ধান, হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি, হ্যাঁ এটা তো বলছিলাম, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 100 কেজি ধান থেকে, 100 কেজি ধান থেকে আপনি 75 কেজি চাল পাইছেন, ওকে ফাইন। এইবার 100 কেজি গম থেকে আপনি কতটুকু সুজি পাবেন? দেখেন গমের অনুপাত কত? 5, আর গমের অ্যাকচুয়াল পরিমাণ কত? 100। তাহলে এই 5 থেকে 100 কয় গুণ? 20 গুণ। 5 20 100। তার মানে বুঝতে হবে এই 4 এর সাথে 20 গুণ হলে এই সুজির মান আসবে। হ্যাঁ, তাহলে 4 থেকে 20 গুণ করেন, তাহলে 4 গুণ 20, 4 গুণ 20 কত? 80। তার মানে সুজির পরিমাণ কত? সুজি ইজ ইকুয়াল টু 80 কেজি। তার মানে হলো 100 কেজি ধান থেকে আপনি চাল পাবেন 75 কেজি, আর 100 কেজি গম থেকে সুজি পাবেন 80 কেজি। এইটুক তো খুবই সহজে বের করতে পারবেন। এখন অঙ্কে চাইছে কি? 1 কুইন্টাল ধান থেকে উৎপন্ন চাল, এই যে 1 কুইন্টাল মানে 100 কেজি, তার মানে 100 কেজি ধান থেকে উৎপন্ন চাল মানে 75 কেজি, তাই না? ও 1 কুইন্টাল গম থেকে উৎপন্ন সুজি, 1 কুইন্টাল মানে 100 কেজি, তার মানে 100 কেজি গম থেকে উৎপন্ন সুজি মানে 80 কেজি। এই দুইটা জিনিসের অনুপাত চাইছে, যে 1 কুইন্টাল ধান থেকে উৎপন্ন চাল আর 1 কুইন্টাল গম থেকে উৎপন্ন সুজি, এই দুইটার অনুপাত চাইছে, অর্থাৎ এইটা আর এইটার অনুপাত। হ্যাঁ, তাহলে এইটা আর এইটার অনুপাত করেন, তার মানে 75 ডিভাইডেড বাই 80। 5 দিয়ে কাটা যায়, 5 15 75, 5 16 80, তার মানে 15:16, 15:16, ঠিক আছে। ধান 25 কেজি, চাল 75। ধান 25 কেজি কিভাবে? এই তো, তাহলে তো বুঝলেন না ধান 25 কেজি কিভাবে। এদিকে তাকান, ধান তো 100 কেজি, ধান তো 100 কেজি। এই 100 কেজি ধান ভাঙলে পারে, মানে মেশিনে যদি ভাঙেন, তাহলে আপনি 75 কেজি চাল পাবেন। তাহলে বলবেন ভাই তাহলে আর 25 কেজি, আর 25 কেজি হলো কুড়া, ধানের উপরে যে চোচা থাকে না, সেই চোচা হলো 25 কেজি। সেই চোচার জিনিস, চোচার কোনো কারবার তো এখানে বলেনি, তাই আমরা চোচাটাকে অ্যাভয়েড করতেছি। আমার কথা কি বুঝছেন? তার মানে 100 কেজি ধান, সেই 100 কেজি ধান আর ওই ধান থেকে যে চাল পাবেন, সেই দুইটা জিনিসের অনুপাত, অর্থাৎ ধান আর চালের অনুপাত। এই ধানের মানে 100 কেজি, তাহলে 25 কেজি, বাকি 25 কেজি, এই ধান থেকে 100 কেজি ধান থেকে আপনি 75 কেজি চাল পাইছেন, তাহলে বাকি 25 কেজি কি? বাকি 25 কেজি হলো কুড়া। বুঝছেন আমার কথা? বুঝছেন? আবার এই যে 100 কেজি গম, এই 100 কেজি গম থেকে আপনি 80 কেজি সুজি পাইছেন, তাহলে আর 20 কেজি কোথায় গেল? আর 20 কেজি হলো গমের উপরে যে চোচা থাকে না, ওই চোচা, মানে যেটাকে বলে যে গমের ভুসি বলে, হ্যাঁ, সেটা হলো 20 কেজি। সেটার কথা এখানে বলেনি। এ কথা কি বুঝছেন? আন্না রয় মনে হয়। এই ব্যাপারটা কি বুঝলেন? আরে বাবা, এখানে 4:3 আর 3:2 হলে প্রবলেম কি? একটা অঙ্ক, এখানে যে অঙ্কটা আমি, এখানে তো স্ক্রিনে তো সেই অঙ্কটা নাই। একই অঙ্ক যদি না পারেন, তাহলে আমি আপনাদেরকে কিভাবে কি করবো বলেন? একটা সহজ একটা জিনিস যদি না বোঝেন। হ্যাঁ, এখানে কি? এখানে 4:3, এই 4:3 এর পরিবর্তে, ওকে ফাইন। আর এখানে কত? এখানে কি বলছে? 5:, এখানে 3:2, এখানে কত? 3:2। আচ্ছা, করে দিচ্ছি। এটা 3:2, এই তো। এটা কত?
আচ্ছা, এটা আমি আগে মুছে দিই। কি বলছেন? তিন ইস্টু দুই, মানে এই অনুপাতটা 3:2। আর কি, আর এই অনুপাতটা 4:3। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, তাহলে 1 কুইন্টাল কি, এই যে 100 কেজি ধান, দেখেন ধান 100 কেজি, ধান 100 কেজি, ধান 100 কেজি। এই 100 কেজি ধান থেকে ধান চালের অনুপাত, এই যে ধ/চ কত, 3:2, 3:2। আচ্ছা এখন তাহলে এই ধান হচ্ছে 100 কেজি, এখন 3 থেকে 100 কত গুণ, এটা কিন্তু আমরা সহজে করতে পারছি না, আগের অঙ্কে যেমন পারছি। তাহলে সমস্যা কি, আমি ধরে নিব যে ধান হচ্ছে 3x, কোনো সমস্যা আছে? আর গম চাল হচ্ছে 2x, কোনো প্রবলেম আছে? ধরে নিলাম ধান 3x কেজি, চাল 2x কেজি, এটা আগের অঙ্কে ধরেও করা যাবে। এখন এই ধানের পরিমাণ অঙ্কে দেওয়া আছে 100 কেজি, আর ধানের পরিমাণ আমরা ধরছি 3x, তার মানে এই 3x = 100 কেজি লেখা যায়। তাহলে 3x = 100, এখান থেকে x এর মান বেরোবে, এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 100/3, তাহলে x এর মান 100/3। এখন এই x এর মানটা, এই x এর মানটা যদি এখানে বসায় দেন তাহলে চালের পরিমাণ পেয়ে যাবেন। তাহলে চাল = কত হচ্ছে, চাল মানে 2x, তাহলে তার মানে 2x, তাহলে 2 × x এর মান 100/3, তাহলে 200/3। ওকে ফাইন, এইভাবে থাক, 200/3 কেজি, 200/3 কেজি, একটু বুঝছেন? তার মানে আমার যখন আগের অঙ্কে যেমন আমার কি ছিল, এখানে ছিল হচ্ছে কত, 5:4 না কত, হ্যাঁ 5:4। তো 5-এর 4:5 না, 5:4 ছিল, মানে 5:4 না, আগে যে অঙ্কটা ছিল এখানে কত ছিল, এখানে কত ছিল, 4:3। আচ্ছা 4:3, 4:3, 4-এর সরাসরি 25 গুণ আসছিল, কিন্তু এখানে যখন 3 আসছে, ধানের অনুপাত 3 আর ধানের অ্যাকচুয়াল পরিমাণ হচ্ছে 100, তা 3-এর 100 কয় গুণ, এটা তো আমি সরাসরি বুঝতে পারছি না, তাই আমি x এর মান ধরে করলাম। সমস্যা কি, আগের অঙ্কটা এরকম x ধরে করলেও হবে, কোনো সমস্যা নেই। এবার গম, গম কয় কেজি, 100 কেজি। এখন এই গম এবং গম থেকে উৎপন্ন সুজি গ/স কত, 4:3। তাহলে আমি ধরে নিচ্ছি গম হচ্ছে 4x, হ্যাঁ, আর সুজি হচ্ছে 3x, কোনো সমস্যা? এখন গম আমি ধরে নিচ্ছি 4x, আর গমের পরিমাণ দেওয়া আছে কত, 100 কেজি। তার মানে আমি এই যে 4x ও যাবো যাচ্ছে, 4x ও গম, এই 100 কেজি গম, তার মানে 4x = 100, তাহলে 4x = 100, তাহলে x = এই 4 দিয়ে ভাগ করলে 4×25 100। ওকে ফাইন, এখন এই 25-এর মান যদি এখানে বসাই দেই, তাহলে সুজি কত হবে, এই যে 3x, তাহলে 3 × 25, 3×25 = 75। ওকে ফাইন থাকলো। এখন অঙ্কে চাইছে কি, এখন চাইছে ধান থেকে উৎপন্ন চাল আর গম থেকে উৎপন্ন সুজির অনুপাত। তাহলে চাল মানে যে এইটা আর সুজি মানে এইটা, তাহলে 200/3/75, এই তো তাহলে 200/3 ইন্টু এর নিচে কিছু নেই, মানে 1 আছে, সেই 1 যাবে উপরে, নিচে হচ্ছে 75। এখন আমরা কাটাকাটি করি, যদি 5 দিয়ে কাটা যায়, দেখেন 5 দিয়ে কাটা, 5 দিয়ে এটা যাবে হচ্ছে কত, 5×15 = 75, আর 5 দিয়ে 4×5 = 20, একটা 16 40, আবার 5 দিয়ে যায়, 3×5 = 15, 5×8 = 40। ঠিক আছে, আমার কথা কি বুঝছেন? তাহলে উপরে আছে 8 আর নিচে আছে 3×3 = 9, তাহলে 8:9, 8:9, বোঝা গেছে? 8:9। কে প্রশ্ন করছিলেন, প্রশ্নটা কে করছিলেন, আপনি কি আপনার উত্তর পাইছেন? প্রশ্ন করছিলেন কে ভাই? সন্দীপ বিশ্বাস, আপনি কি উত্তর পাইছেন বলেন প্লিজ, রেসপন্স করতে হবে, প্রশ্ন করলে উত্তর রেসপন্স করতে হবে। আপনি এই প্রশ্ন আমাকে ইনবক্সে দিয়েছিলেন কি, এটার কথাই বলছেন? কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে। যখন দেখবেন যে এটা দিয়ে সরাসরি হচ্ছে না, যেমন এখানে কিন্তু সরাসরি হচ্ছিল, দেখেন গমের মানটা এখানে 4 আর গমের অ্যাকচুয়াল মান 100, তাহলে 4-এর কয় গুণ, 25 গুণ, তাহলে এই 3-এর সাথে 25 গুণ হয়, 3×25 = 75 হবে। এখানে কিন্তু x ধরে করা লাগতো না। হ্যাঁ, এটা কি বুঝছেন, এটা কি বুঝছেন? রেসপন্স না করলে কিন্তু প্রবলেম ভাই, রেসপন্স করতে হবে। রেসপন্স না করলে আমি বুঝবো কিভাবে, কাইন্ডলি একটু বলতে হবে তো। হ্যাঁ,
আচ্ছা এই মানে হারাই গেছে, আচ্ছা বাদ দেন। এখন আমি আপনাদেরকে এখানে আরেকটা অঙ্ক ছিল, ওটা থাক। আমি এখন চলে যাব হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে র্যান্ডম প্রবলেমস 98। খুব গুরুত্বপূর্ণ আজকে কয়েকটা অঙ্ক শেখাবো, লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রিলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। র্যান্ডম প্রবলেমস 98। হ্যাঁ, সবাই মনোযোগ দিবেন একটু। 98 র্যান্ডম প্রবলেমস 98। প্রথমে আমি চলে যাচ্ছি র্যান্ডম প্রবলেমস 98। দেখেন, না 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 না, র্যান্ডম প্রবলেমস 98 কেন হবে? 98, 96। আচ্ছা দেখেন, সবাই একটু মনোযোগ দিন প্লিজ। এই যে 98 নাম্বার কোশ্চেন দেখেন। 98 নাম্বার কোশ্চেনে কি বলছে? আচ্ছা 98 নাম্বার কোশ্চেনে বলছে এ এবং বি এর এগুলা লিখিত, আবার বলছি এটা রিটেন এবং প্রিলি দুইটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোথ প্রিলি অ্যান্ড রিটেন। ঠিক আছে, দেন এখানে কি বলছে? এখানে বলছে এ ও বি এর বার্ষিক আয়ের অনুপাত 5:4। তার মানে এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি, এদের দুজনের বার্ষিক আয়ের অনুপাত, এই যেটা কি 5:4 কি আয়ের অনুপাত, ইনকামের অনুপাত, এবং ব্যয়ের অনুপাত 3:2। ব্যয়ের অনুপাত 3:2। হ্যাঁ, যদি বছর শেষে তারা প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করে, বছর শেষে দুইজনই 1600 টাকা সঞ্চয় করে, মানে সেভিংস তাদের 1600 টাকা। বলছে তবে এ এর বার্ষিক আয় কত? সবাই একটু মনোযোগ দিন, এই টাইপের কোশ্চেন অনেকভাবে ঘুরায় ফিরে আসছে, আমি সবভাবে করে দিব, প্রত্যেকটা নিয়ে আসছি এখানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন কি বলছে দেখেন, এ ও বি এর বার্ষিক আয়ের অনুপাত 5:4। তাহলে আমি এখানে দুইটা জিনিস লিখতেছি, একটা হচ্ছে ইনকাম। দেখেন ইনকাম, এই যে আইতে ইনকাম, আই ইনকাম, ইনকাম কার কত বলেন? ইনকাম কার কত? ইনকাম A/B, A/B কত? 5:4। আমি আগে মূল কনসেপ্টটা বোঝাচ্ছি, পরে কিভাবে দ্রুত সময়ের মধ্যে করতে হবে সেটা আমি দেখাবো, একটু মনোযোগ দেন। 111 করে দিব। ইনকাম A/B কত? 5:4। তাহলে আমি ধরে নিতে পারি এ এর ইনকাম হচ্ছে 5x, ধরতে পারি, আর বি এর ইনকাম 4x। ধরা যায় কিনা বলেন? ধরে নিচ্ছি এর ইনকাম 5x, বি এর ইনকাম 4x। এখন একটা জিনিস আমাকে চিন্তা করেন, যে মানুষ ইনকাম করে কি করে? মানুষ ইনকাম করে কি করে? আর ইতে এক্সপেন্ডিচার মানে খরচ। হ্যাঁ, ইনকাম করে সে কিছু টাকা খরচ করে এবং কিছু টাকা সেভ করে, এস এ সেভিংস। আবার বলছি আই ইকুয়াল টু ই প্লাস এস। তার মানে ইনকাম, তার মানে কিছু টাকা খরচ করে এবং কিছু টাকা সেভ করে, আর এই খরচ আর সেভের টাকা মিলেই তো ইনকামের টাকা, এটা তো বোঝেন। এখন আমাকে বলেন, এই যে সেভিংস আছে না, এই সেভিংসটাকে যদি এই পাশে নিয়ে আসেন, তাহলে ইনকাম, এই সেভিংসটা এই পাশে নিয়ে বিয়োগ করেন, এই যে এই পাশে যোগ আছে এই পাশে বিয়োগ করেন। তার মানে ইনকাম থেকে যদি সেভিংস বাদ দেন, মনোযোগ দেন প্লিজ, এই জায়গাটা বুঝতে হবে। আয় থেকে যদি সঞ্চয় বাদ দেওয়া যায়, তাহলে কি খরচের মানটা বের হয় না? কেন এটা করতেছে আমি বলবো, আগে এটা বোঝেন যে আয় থেকে না 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 না, এটা হবে না, একটু পরে বলছি। হ্যাঁ, একটু পরে বিপদে পড়ে যাবেন, ওইভাবে করেন না। এই যে ইনকাম থেকে যদি ইনকাম থেকে যদি সেভিংস সঞ্চয় বাদ দেন, তাহলে খরচ বের হয়, এটা তো বোঝেন। আপনি যা ইনকাম করছেন সেখান থেকে সঞ্চয়ের পরিমাণটা বাদ দিলে পারে বাকিটুকু কি করছেন? খরচ করছেন না? তার মানে আয় থেকে সঞ্চয় বাদ দিলে খরচ বের হয়, এইটুকু বুঝছেন কিনা বলেন? ওকে, এবার দেখেন, তাহলে আমি ইনকাম, এর ইনকাম হচ্ছে 5x, বির ইনকাম হচ্ছে 4x। ঠিক আছে, এইবার আপনারা আমাকে বলেন, এদিকে তাকান, এই যে এবং তাদের ব্যয় অনুপাত 3:2, এটা দেখেন, মানে এ এবং বি এর ব্যয়ের অনুপাত 3:2। প্রথমে কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করেন, পরে এমনি হবে, সমস্যা নেই। হ্যাঁ, যদি বছর শেষে তারা 1600 টাকা সঞ্চয় করে, এই 1600 টাকা কি? এই 1600 টাকা কার সঞ্চয়? এই 1600 টাকা কিন্তু এরও সঞ্চয়, এই 1600 টাকা কিন্তু বিরও সঞ্চয়। তাহলে আমাকে এদিকে তাকান, এই যে এর ইনকাম হচ্ছে 5x, এদিকে তাকাতে হবে। তাহলে 5x থেকে আমি যদি 1600 টাকা কার ইনকাম? এর ইনকাম। তাহলে এর ইনকাম, এটা এর সঞ্চয়। তাহলে এর ইনকাম যদি 5x হয়, এই 5x থেকে যদি আমি এর যে সেভিংস আছে 1600 সেটা বাদ দিয়ে দেই, তাহলে এটা কি বলেন তো? এদিকে তাকান প্লিজ, এটা কি? এই 5x মানে 1600, এটা কি এর খরচ না? এই যে এর ইনকাম থেকে এর সঞ্চয় বাদ দিছি, ইনকাম থেকে সঞ্চয় বাদ দিলে সেটা হচ্ছে খরচের মান বের হয়।
তাহলে এটা হচ্ছে এর ইনকাম, তাহলে এর ইনকাম থেকে যদি এর সঞ্চয় বাদ দিই তাহলে এটা হচ্ছে এর খরচ। এর খরচ এটা কি বুঝছেন? এই 5x মাইনাস 1600 এটা কার খরচ? এর খরচ। হ্যাঁ, রাইট রাইট রাইট। এইবার বলেন এই যে 4x, এই 4x থেকে যদি আমি 1600 টাকা বাদ দেই তাহলে কি হবে? এই 4x থেকে যদি আমি 1600 টাকা বাদ দেই, এটা কি? 4x হচ্ছে বি এর ইনকাম, তাহলে বি এর ইনকাম থেকে যদি বি এর সঞ্চয়টা বাদ দেই তাহলে এটা হচ্ছে বি এর খরচ। তাই উপর হচ্ছে এর খরচ, এটা হচ্ছে বি এর খরচ, তাহলে এটা কি করলাম? এর খরচ এবং বি এর খরচের অনুপাত। এদিকে তাকান প্লিজ, খরচ মানে ব্যয়, এর খরচ এবং বি এর খরচের অনুপাত, তাই না? আর কোশ্চেনে তাদের ব্যয়ের অনুপাত দিয়ে আছে 3:2, তার মানে এখানে এটা কি? এটা হচ্ছে এ আর বি এর ব্যয়ের অনুপাত। আবার এই যে 3:2 এটা কি? এটাও কিন্তু ওদের ব্যয়ের অনুপাত, তার মানে এইটা ইজ ইকুয়াল টু 3:2। এইটুকু বুঝছেন কিনা বলেন? 3:2 মানে 3/2। ব্যাস, এই লাইনটা সমাধান করে এক্স এর মান বের করতে হবে, সেই এক্স এর মানটা এখানে বসাই দিলে হয়ে গেল। আর গুণ করে দেন, এই 3 দিয়ে 4 গুণ করলে 12x মাইনাস 3 16 48 ইজ ইকুয়াল টু 2 দিয়ে 5 গুণ করলে 10x মাইনাস 16 দুগুণী 3200। ঠিক আছে, 3200। এই 12x, এই 10x এই পাশে যোগ আছে, এই পাশে বিয়োগ হবে। 12x থেকে 10x বিয়োগ হলে 2x, এই পাশে আছে 32 মাইনাস 3200, এই মাইনাস 4800 এই পাশে যোগ হবে প্লাস 4800। তাহলে 2x ইজ ইকুয়াল টু 3200, দেখেন 4800 আগে প্লাস 3200 আগে মাইনাস, তাহলে 4800 থেকে 3200 বিয়োগ হলে 1600। তাহলে x ইকুয়াল টু কত? এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 1600 কে 2 দিয়ে ভাগ করলে 800। তাহলে এই যে x এর মান 800 আসছে, এই 800 মানটা এখন এখানে বসাই দিলে এর ইনকাম আসবে, এখানে বসাই দিলে বি এর ইনকাম আসবে। কোশ্চেনে কার ইনকাম চাইছে? বলছে এ এর বার্ষিক আয় কত, তাহলে এই 800 টাকা, এই যে এ এর বার্ষিক আয় হচ্ছে 5x, তাহলে অতএব a ইকুয়াল টু 5x, তার মানে 5 ইন্টু x এর মান 800, 5 8 40, 5 8 40 আর 2টা শূন্য, 4000। এটা কি বোঝা গেছে? কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, এই অঙ্কটা বুঝছেন কিনা? আপনার মূল কাজ হচ্ছে যেটা, আর কিচ্ছু না, এই লাইনটুক। আবার বলছি, এই সকল কোশ্চেনে আয়ের অনুপাত দেওয়া থাকবে, ব্যয়ের অনুপাত দেওয়া থাকবে এবং সঞ্চয় দেওয়া থাকবে। আপনি ওই আয়ের অনুপাতের সাথে এক্স ধরে নেবেন, তারপরে এই ইনকাম থেকে সঞ্চয় বাদ দিয়ে খরচের অনুপাত নেবেন, আর এই খরচের অনুপাতটা একটা দেওয়া থাকবে, দুটো সমান করে এক্স এর মান বের করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? অনেকে যে কাজটা করছে, অনেকে ধরছে এর আয় 5x, দেখেন, আর বি এর আয় 4x। আবার ধরছে এর ব্যয় 3x, ব্যয় ধরছে 3x, বি এর ব্যয় ধরছে 2x। এবার সঞ্চয় মানে কি? সঞ্চয় মানে হচ্ছে ইনকাম থেকে এটা বাদ দিতে হবে। এভাবে করা যাবে না, ভুল। এটা যারা যারা করছেন ভুল। এই অঙ্কে মিলে যাবে, কারণ দুইজনের সঞ্চয়ের পরিমাণ সমান, এই জন্য এই অঙ্কটা মিলবে। কিন্তু যখন দুইজনের সঞ্চয় আলাদা তখন মিলবে না, কারণ কেন মিলবে না? বলবেন যে ভাই এটা তো হওয়া উচিত, হবে না। আপনি এদিকে তাকান প্লিজ, এখানে আমি বুঝাই দিচ্ছি এখানে কেন ভুলটা কোথায় হচ্ছে। এ আর বি এর ইনকাম, এই যে দেখেন ইনকামের অনুপাত কত? ইনকামের অনুপাত 5:4। আর এক্সপেন্ডিচারের অনুপাত কত? এক্সপেন্ডিচারের অনুপাত 3:2। তার মানে আমি ধরতে পারি এর ইনকাম 5x, ধরতে পারি বি এর ইনকাম 4x, ধরতে পারি না? পারি। এইবার আপনি অনেকে ধরছেন এর এক্সপেন্ডিচার হচ্ছে 3x, বি এর এক্সপেন্ডিচার হচ্ছে 2x। ভুল। এই যে আপনি সবাই জানেন যে অনুপাতের সাথে কি কিছু একটা রাশি গুণ থাকে, সেই গুণ হচ্ছে x। কিন্তু ভাইয়া এই ইনকামের অনুপাতের সাথে আপনি যা গুণ ধরছেন, এই এক্সপেন্ডিচারের অনুপাতের সাথেও কিছু একটা গুণ থাকবে, কিন্তু সেই জিনিসটা যে এক্সই হবে, নো, নেভার, হতেও পারে নাও পারে। তার মানে এই ইনকামের অনুপাতের সাথে যে জিনিসটা গুণ থাকবে, সেই জিনিসটা যে এক্সপেন্ডিচারের এই অনুপাতের সাথেও তো কিছু একটা গুণ থাকবে। সেইটা এই দুজনের সাথে যে জিনিসটা গুণ থাকবে আর এই দুজনের সাথে যে জিনিসটা গুণ থাকবে, সেই জিনিসটা সবসময় সমান হবে না। হবে কেন? কারণ এটা তো ইনকামের অনুপাত আর এক্সপেন্ডিচারের অনুপাত। তার মানে এক্সপেন্ডিচার এখানে আপনাকে 3x আর 2x না ধরে এটা ধরতে হবে 3y আর 2y। তার মানে আমরা তো জানি যে অনুপাতের রাশিগুলোর সাথে কিছু একটা গুণ থাকে, তাই না? কিন্তু ইনকামের অনুপাতের সাথে যা গুণ থাকবে, খরচের অনুপাতের সাথে সেই জিনিসটাই গুণ থাকবে, নো, নেভার। থাকতেও পারে নাও পারে, সুতরাং আমরা এটা ধরতে পারি না। আপনারা কি এই ব্যাপারটা বুঝছেন?
আচ্ছা হয়েছে, এটা এটা হয়েছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আচ্ছা দেখেন, আচ্ছা হ্যাঁ এটা এটা খেয়াল করেন, কি কি বোঝেন নাই এখানে, সমীকরণ কি বোঝেন নাই? আগের অঙ্কগুলো বুঝলে তো এটা বোঝার কথা। হুম, আগের অঙ্ক বুঝলে তো এগুলো বোঝার কথা ভাই রাকিব হাসান, আগে তো এগুলো করাইছি কিভাবে অনুপাত করতে হয়। আচ্ছা আর একটা দেই, এটা না দেখে আর একটা দেই, একই টাইপের কোশ্চেন আছে আরো। আচ্ছা এরপরে আমি যাচ্ছি হচ্ছে 98/99। দেখেন 99তে কি বলছে, দুই ব্যক্তির মাসিক বেতনের অনুপাত 2:3, খেয়াল করেন, এবং তাদের মাসিক খরচের অনুপাত 5:8। যদি তারা প্রত্যেকে প্রতি মাসে 400 টাকা সঞ্চয় করেন তবে তাদের মাসিক বেতন যথাক্রমে। এটা আপনি অপশন টেস্ট করতে পারবেন, কেন? কারণ যেহেতু দুইজনেরই বেতন চাইছে, তার মানে অপশনে দুইজনেরই বেতন দেওয়া থাকবে। এই যে দেখেন, এখন দেখতে হবে এই দুইজনের বেতনের অনুপাতটা 2:3 হয় কিনা। হ্যাঁ, এবার যেহেতু প্রতি মাসে 400 টাকা সঞ্চয় করে, তাহলে প্রত্যেকের বেতন থেকে 400 টাকা করে বাদ দিবেন। দেওয়ার পরে প্রত্যেকের বেতন আয় থেকে 400 টাকা বাদ দেওয়া মানে এটা কি খরচ না? সেই খরচ, দুজনের খরচের অনুপাত 5:8 হয় কিনা, যে অপশন থেকে হবে সেটাই উত্তর। এটা করতে পারেন। অথবা আমরা কি করলাম, এই যে ইনকামের অনুপাত কত, 2:3। এই যে দেখেন, দুইজন ব্যক্তি, আমি ধরলাম A:B ধরলাম, হ্যাঁ A আর B ধরলাম, তাহলে A:B, এই যে দুজনের আয় A:B কত, 2:3। তাহলে এর ইনকাম আমি ধরলাম 2x আর বির ইনকাম ধরলাম 3x, ধরা যায়? এর ইনকাম 2x, বির ইনকাম 3x, ধরা যায় কিনা? এখন বলেন, এই যে এর ইনকাম, এর ইনকাম 2x, এই 2x থেকে এর যে সঞ্চয় 400 টাকা বাদ দেন, তাহলে এর ইনকাম থেকে এর সঞ্চয় বাদ দিলাম, তাহলে এটা কি, এর খরচ। এই যে বির ইনকাম যে 3x, এই বির ইনকাম 3x, এই 3x থেকে বির সঞ্চয়, প্রত্যেকে 400 টাকা সঞ্চয় করছে, তাহলে 3x থেকে 400 টাকা বাদ দিলাম, তাহলে এটা কার খরচ? এটা হচ্ছে বি এর খরচ। এখন এর খরচ আর বি এর খরচ এর অনুপাত করলাম, ব্যয় মানেই তো খরচ। এই যে এর খরচ আর বির খরচের অনুপাত মানে ব্যয়ের অনুপাত, আর অঙ্কে দেওয়া আছে তাদের মাসিক খরচের অনুপাত কত, 5:8। তাহলে এটা কি, এটা কিন্তু খরচের অনুপাত এ আর বি এর। আর এটা কি, ওটাও খরচের অনুপাত, তার মানে এইটাও এই অনুপাত আর এই অনুপাত তো সমান, তাই এইটা ইকুয়াল টু এই যে 5:8, ব্যাস, মানে 5/8। এইবার এটা আড়ি গুণ করে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে, সেটা ওখানে বসায় দিতে হবে। খুবই সিম্পল না? এটা করতে সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগবে। এবার আড়ি গুণ করেন, 8, এই যে 8 দিয়ে 2x গুণ করলে 8 দুগুণী 16x, 4 32, 4 32, 2টা শূন্য, 5 3 5 15x, 4 আর 5 গুণ করলে 20 আর 2টা শূন্য, সরি মাইনাস 20 আর 2টা শূন্য, 2000। তাহলে এই যে 16x, এই 15x এই পাশে এসে বিয়োগ হবে, 16x থেকে 15x গেলে x থাকবে, ইজ ইকুয়াল টু এটা হচ্ছে মাইনাস 2000, আর এই মাইনাস 3200 পাশে গেলে প্লাস 3200। আপনি তো এগুলা, হ্যাঁ, তাহলে 3200 থেকে 2000 বিয়োগ হলে 1200, তার মানে x ইকুয়াল টু 1200। x এর মান কত, 1200। এই x এর ভ্যালু এখন আপনি এখানে বসাই দিবেন, এখানে বসাই দিবেন, তাহলে এর মান হচ্ছে 2x। তাহলে এই যে x এর মান 1200, দেখেন এই 1200 যদি এখানে বসান, 12 দুগুণী 2400, 1200 যদি এখানে বসান, 3 12 3600, তবে 2400 আর 3600 কোথায় আছে? এই যে 2400 আর 3600, বি নাম্বার অপশন ইজ রাইট। এটা কি খুব কঠিন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো এখন। ব্যতিক্রম কোশ্চেন আছে, টেনশন করেন না, ব্যতিক্রম কোশ্চেন আসে। প্রথমেই যদি ব্যতিক্রম দিয়ে শুরু করি তাহলে সবাই হতাশ হয়ে যাবে। হ্যাঁ, আমি আস্তে আস্তে ব্যতিক্রম দিয়ে শুরু করবো, নো টেনশন, সবই করাবো। ক্লিয়ার ব্যাপারটা ক্লিয়ার কিনা? ওকে, হ্যাঁ ঠিক আছে। এইটুক, এই লাইনটুক সাইজ, এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই লাইনটা লিখতে পারলে হইলো। হ্যাঁ, আমি আবার বলছি, আপনাদেরকে আয়ের অনুপাত ব্যয়ের অনুপাত দেওয়া থাকবে আর একটা সঞ্চয়ের মান দেওয়া থাকবে, ঠিক আছে? তো আয়ের অনুপাতের সাথে এক্স ধরে আয় ধরে নিবেন, তারপর তার সাথে সঞ্চয় বাদ দিলে ব্যয়, সেই ব্যয় দুটার অনুপাত আর এই ব্যয় দুটার অনুপাত সমান করে এক্স এর মান বের করবেন। ওকে, নেক্সট আমি কত নাম্বার করাবো? নেক্সট আমি করাবো 102 নাম্বার কোশ্চেন। 102, এটা কত? 98 99 102। দেখেন এই যে 102 নাম্বার কোশ্চেনে কি বলছে, দ্য মান্থলি ইনকাম অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 4:5। এবার দেখেন, এবার কিন্তু একটু ব্যতিক্রম দিছি। Their expenses are in the ratio 5:6. If A saves টাকা 2500 per month and B saves টাকা 5000 per month, what are their respective incomes? দেখেন,
দ্য মান্থলি ইনকামস অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 4:5। তার মানে এ এবং বি এর মান্থলি ইনকাম মানে মাসিক আয় হচ্ছে 4:5 অনুপাতে আছে, এবং দেয়ার এক্সপেন্সেস মানে খরচ, এবং তাদের খরচ হচ্ছে 5:6 অনুপাতে আছে। ইফ এ সেভস টাকা 2500, এ যদি 2500 টাকা সেভ করে পার মান্থ প্রতি মাসে, এবং বি সেভস টাকা 5000, বি যদি প্রতি মাসে 5000 টাকা সেভ করে পার মান্থ, হোয়াট আর দেয়ার রেসপেক্টিভ ইনকাম, মানে তাহলে তাদের বেতন কত। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে বেতনের অনুপাত দিয়ে আছে, যে দেখেন A/B কত, A/B কত, A/B কত বলেন তো, 4:5। তাহলে আমি ধরে নিচ্ছি এ এর বেতন হচ্ছে 4x আর বি এর বেতন হচ্ছে 5x, ধরা যায়। আচ্ছা, এখন এই যে এর বেতন 4x, এই বেতন মানে ইনকাম 4x, এই 4x ইনকাম থেকে যদি এর সঞ্চয়টা বাদ দেয়, এই যে এ সেভস টাকা 2500, তার মানে এর সঞ্চয় 2500 বাদ দিয়ে দিলাম, তাহলে এটা কি, এর ইনকাম থেকে এর সঞ্চয় বাদ দিলাম, তাহলে এটা কি, এটা হচ্ছে এর খরচ, এক্সপেন্স। এবং বির ইনকাম হচ্ছে 5x, এই বির ইনকাম 5x, এই 5x থেকে আমি বির খরচ, এই যে বি সেভস 5000, তাহলে 5x হচ্ছে বির ইনকাম, এখান থেকে বির যে সেভিংস 5000 বাদ দিয়ে দিলাম, তাহলে কি, এটা তো বির খরচ, তাহলে উপরে এর খরচ, এটা বির খরচ, তাহলে আমি এদের অনুপাত করে ফেললাম। তার মানে এটা কি, এটা হচ্ছে এ আর বি এর খরচের অনুপাত। আর এই খরচের অনুপাতটা কোশ্চেনে দেওয়া আছে কত, এই যে দেয়ার এক্সপেন্সেস আর ইন দ্য রেশিও 5:6, তার মানে =5/6। এটা কি খুব কঠিন? আপনারা আমাকে বলেন খুব কঠিন? এবার এটা সলভ করে এক্স এর মান বের করতে হবে। দেখেন আর গুণ করবো, এই 5 দিয়ে 5 কে গুণ করলে 25x, মাইনাস 5 5 25 আর 3টা 0, 25 1 2 3 ইজ ইকুয়াল টু এই 6 দিয়ে 4 কে গুণ করলে 24x, মাইনাস 6 দিয়ে 25 কে গুণ করলে 6 25 কত হয় 150, 6 25 হচ্ছে 150 আর 2টা 0। ওকে, এই দেখেন 25x, এই 24x এই পাশে এসে বিয়োগ হবে, 25x থেকে 24x বিয়োগ হলে শুধু x, ওই পাশে আছে 15000 দেখেন, আর এই পাশে আছে -25000, এই -25000 ওই পাশে গেলে +25000 এক লাইনে, তাহলে +25000 থেকে 15000 বিয়োগ হলে 10000, তার মানে x এর মান 10000। এটা খুব কঠিন, যখন বুঝবেন তখন তো এর পরের লাইনে লিখবেন না, এই লাইনেই ক্যালকুলেশন করে ফেলবেন। তাহলে x এর মান 10000, এই x এর মানটা এখন আমরা এখানে বসাই দিব, এখানে বসাই দিব, ঠিক আছে। তাহলে a = কত বলেন তো, a = কি 4x না, তাহলে 4 × x এর মান 10000, 1 2 3 4, তাহলে 40000। b = কত, b = 5x না, তাহলে 5 × x এর মান হচ্ছে 10000, তার মানে 50000, তার মানে 40000 আর 50000। এবার কি বুঝছেন, 40000 50000। ভাই লাভ ক্ষতি শতকরা সেগুলো শুরু করব, কিন্তু এত দ্রুত তারা দিলে তো হবে না। যাদের ইমার্জেন্সি কোনো টপিকের ক্লাসের দরকার আছে তারা এই যে 46 থেকে পাটিগণিত করবেন, 47 থেকে বীজগণিত করবেন, বুঝছেন, সব ক্লাস আপলোড করে দিছি। হ্যাঁ, যাদের ইমার্জেন্সি আছে তারা দিলে আপনাদেরই ক্ষতি হবে, আপনারা শিখতে পারবেন না। বোঝা গেছে ব্যাপারটা? 102 এর পর 103। তাহলে এখন আপনারা ওই যেভাবে প্রথমে করছিলেন, এখানে দেখেন সেভিংস কিন্তু একজনের 2500 একজনের 5000, এখানে আলাদা সেভিংস, আর আগের অঙ্কে কি ছিল, সেভিংস দুজনের সমান ছিল। এবার নেক্সট দেখেন কি বলছে, দ্য মান্থলি ইনকাম অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 4:5, দেয়ার এক্সপেন্সেস আর ইন দ্য রেশিওস 5:6, ইফ এ সেভস টাকা 25 পার মান্থ, বি সেভস টাকা 50 পার মান্থ, হোয়াট আর দেয়ার রেসপেক্টিভ ইনকাম। দেখেন একদম সেম কোশ্চেন, ওইখানে বলছিল এ সেভস টাকা 2500 আগের অঙ্কে, আর বি সেভস টাকা 5000, এখানে 2500 জায়গা আছে 25 আর 5000 জায়গা আছে 50। আপনারা এটা পারবেন না? পারবেন না। এটার উত্তর হচ্ছে 40000 50000 জায়গায় হবে 400 আর 500, 400 500, একদম সেম কোশ্চেন। আপনারা নিজেরা করবেন, এটা আমি করে দিব না, নিজেরা করবেন। এ নাম্বার অপশন ইজ রাইট, এ নাম্বার অপশন রাইট। পারবেন না? এটা পারবেন না, এটা পারা উচিত। আমি তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট 103 এর পর 104, 104 104 দেখেন, দেখেন এটাই যে দেখেন বাংলাদেশ ব্যাংক লিখিত পরীক্ষা আসছে। প্রাইমারির বহুত আগে শেষ হবে ভাই, এইসব প্রশ্ন না করলেও চলবে। প্রাইমারি ক্লাস সব ক্লাস শেষ, প্রাইমারির যে জিকে শেষ, প্রাইমারির বাংলা শেষ, প্রাইমারির ইংরেজি প্রায় শেষের দিকে, প্রাইমারি বিজ্ঞান প্রায় শেষের দিকে। সব শেষ হলে তো আমি প্রতিদিন অঙ্ক ক্লাস নিব। প্রাইমারি করছে তখন আমি প্রতিদিন অঙ্ক ক্লাস নিব, সপ্তাহে 5 দিন 6 দিন, তা শেষ হবে না কেন? 2 মাস লাগবে, বেশি না, মাত্র 2 মাস, একটু ওয়েট করেন। হ্যাঁ,
2 মাস না 3 মাস লাগবে, মানে সব কোর্স তো শেষ। এই যে আগামী সপ্তাহ থেকে প্রাইমারি ক্লাস শুরু হবে, টানা খালি আমিই ক্লাস নিব, কারণ সবার ক্লাস এর মধ্যে শেষ হয়ে যাবে। টেনশন করেন না ভাই, আপনাকে আমি বিপদে ফেলবো না। আচ্ছা, দ্য অ্যানুয়াল ইনকাম অ্যান্ড, এটা আপনারা করেন তো, এটা করেন তো দেখি। এটা দেখেন, এই যে বাংলাদেশ ব্যাংক অফিসারে আসছে রিটেন পরীক্ষায় 2015 সালে, এই করেন তো, এটা করেন তো দেখি কত আসে উত্তর, বলেন তো। এটা কত হবে বলেন তো, এটার উত্তর কত হচ্ছে? আচ্ছা, দ্য অ্যানুয়াল ইনকাম কি বলছে? The annual incomes and expenses of a man and his wife are in the ratio 5:3 and 3:1 respectively. তার মানে একজন মানুষ, একজন লোক এবং তার স্ত্রীর, এই দেখেন, দ্য অ্যানুয়াল ইনকামস অ্যান্ড এক্সপেন্ডিচার, ইনকাম মানে আয় আর এক্সপেন্ডিচার মানে খরচ। তার মানে একজন ব্যক্তির বার্ষিক ইনকাম, একজন লোক এবং তার স্ত্রীর বার্ষিক ইনকাম এবং বার্ষিক খরচের অনুপাত হচ্ছে 5:3 এবং 3:1। তার মানে 5:3 হচ্ছে একজন লোক এবং তার ওয়াইফের ইনকামের অনুপাত, আর 3:1 হচ্ছে তাদের খরচের অনুপাত রেসপেক্টিভলি, মানে যথাক্রমে। ইফ দে ডিসাইডেড টু সেভ ইকুয়ালি, তারা ডিসাইড করলো যে তারা সমান পরিমাণ সেভ করবে, ইকুয়ালি মানে সমান পরিমাণ সেভ করবে, এন্ড ফাইন্ড এ ব্যালেন্স অফ টাকা 4000 এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এবং বছর শেষে তারা দুইজন 4000 টাকা পেল। হোয়াট ওয়াজ দেয়ার ইনকাম? তাহলে এখানে আপনাকে বুঝতে হবে, এই যে 4000 টাকা, এই 4000 টাকা কিন্তু শুধু ওই লোকের সেভিংস ব্যাপারটা এমন না, বা ওই লোকের ওয়াইফের সেভিংস ব্যাপারটা এমন না। ওই 4000 টাকা হচ্ছে লোক এবং ওয়াইফের সম্মিলিত সেভিংস। এখন যেহেতু তারা ইকুয়ালি সেভ করছে, তার মানে বুঝে নিতে হবে ওই 4000 টাকার মধ্যে 2000 টাকা হচ্ছে লোকের সেভিংস আর 2000 টাকা হচ্ছে ওয়াইফের সেভিংস। এই ব্যাপারটা কিন্তু ওখানে ক্লিয়ার করে বলা নাই, বুঝে নিতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, ওই 4000 টাকার মধ্যে 2000 টাকা লোকের, 2000 টাকা তার ওয়াইফের। কারণ দেখেন কি করে বুঝলাম, দে ডিসাইডেড টু সেভ ইকুয়ালি, তারা সিদ্ধান্ত নিল যে সমান পরিমাণ সেভ করবে, এন্ড ফাইন্ড এ ব্যালেন্স অফ টাকা 4000 এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এবং বছর শেষে তারা ব্যালেন্স হিসেবে 4000 টাকা পেলো। তো 4000 টাকা পেলো, এই 4000 টাকা কি একত্রিত ব্যালেন্স? আমার কথা কি বুঝছেন? জি। তাহলে এখন তাহলে আমি বলতেছি যে এই যে এইচ এ হচ্ছে হাজবেন্ড আর ডাব্লিউ তে হচ্ছে ওয়াইফ। হ্যাঁ, তাহলে ইনকামের অনুপাত কত? এই যে হাজবেন্ড ইস টু ওয়াইফ 5:3। তাহলে আমি ধরলাম হাজবেন্ডের ইনকাম 5x আর ওয়াইফের ইনকাম 3x। তাহলে এই যে 5x হাজবেন্ডের ইনকাম, এই 5x থেকে আমি যদি হাজবেন্ডের সেভিংসটা বাদ দিই, হাজবেন্ডের সেভিংস হচ্ছে 2000, তাই এটা কি হাজবেন্ডের এক্সপেন্ডিচার মানে খরচ। এই যে 3x হচ্ছে ওয়াইফের ইনকাম, তাহলে 3x থেকে যদি ওয়াইফের সেভিংসটা বাদ দিই, তাহলে এটা হচ্ছে ওয়াইফের খরচ। তাহলে এটা উপরটা হাজবেন্ডের খরচ, নিচেরটা ওয়াইফের খরচ। তাহলে এটা কি? এটা হচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফের খরচের অনুপাত, আর এই খরচের অনুপাতটা দেওয়া আছে কত? 3:1। তাহলে এটাও খরচের অনুপাত, এই 3:1 খরচের অনুপাত। তার মানে এইটা ইকুয়াল টু ওই 3:1, মানে 3/1। আর গুণ করে দিই, এই 3 দিয়ে 3 কে গুণ করলে 9x মাইনাস 3 দুগুণী 6000 ইজ ইকুয়াল টু, এই 1 দিয়ে এটাকে গুণ করলে 5x মাইনাস 2000। এই 5x এই পাশে বিয়োগ হবে, তাই 9x থেকে এই 5x বিয়োগ হলে 4x ইজ ইকুয়াল টু, এই পাশে আছে 2000 মাইনাস 2000, এই প্লাস 6000 ওই পাশে, মাইনাস 6000 ওই পাশে যে প্লাস 6000 হবে। তাহলে প্লাস 6000 থেকে এই 2000 বিয়োগ হলে 4000। ঠিক আছে, এই 4 দিয়ে ওই পাশে ভাগ করলে 1000। তাহলে এই যে 4 দিয়ে 4 এর মধ্যে যাবে একবার, আর এই 3টা শূন্য 1000। তাহলে x ইজ ইকুয়াল টু 1000। এই যে x এর ভ্যালু 1000 আসছে, এই x এর ভ্যালুটা এখন এখানে বসান। x এর ভ্যালু এখানে বসালে 1000 কে 5 দিয়ে গুণ করলে 5000, এই যে 1000 কে 3 দিয়ে গুণ করলে 3000, তার মানে তাদের হচ্ছে 5000 3000। এই কোশ্চেনগুলো মানে এই টাইপটা যেটা করালাম, এটা লিখিত এবং প্রিলি দুই জায়গার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেক্সট, এখন কত নাম্বার কোশ্চেন সলভ করব? এটা কত ছিল? 104। 104 এর পরে আমি সলভ করব যে 100 নাম্বার প্রশ্ন। 100, এই 100 নাম্বার প্রশ্নটা বিসিএস পরীক্ষায় লিখিততে আসছে, একটু ডিফারেন্ট। হ্যাঁ, 100 আর 101 আচ্ছা একই জিনিস। 100 আর 101, এই যে 101 নাম্বার কোশ্চেন দেখেন, 44তম বিসিএস লিখিত পরীক্ষা আসছে। এই জায়গাতে আপনি বুঝবেন যে কেন অনুপাতের কনসেপ্টগুলা খুবই ক্লিয়ার থাকা জরুরি, না থাকলে কি পরিমাণ আপনি ভোগান্তির শিকার হতে পারেন। তাকান, এখানে বলছে করিম ও রহিমের আয়ের অনুপাত 3:4,
তাদের ব্যয়ের অনুপাত 4:5। একই কিন্তু কোশ্চেন, দেখেন আগেও কিন্তু আয়ের অনুপাত দেওয়া ছিল, ব্যয়ের অনুপাত দেওয়া ছিল, তাই না? যদি করিমের সঞ্চয় তার আয়ের, করিমের সঞ্চয় তার আয়ের মানে কি? করিমের সঞ্চয় তার মানে কিন্তু করিম, বুঝছেন? তাহলে করিমের সঞ্চয় তার আয়ের মানে করিমের আয়ের 1/4 অংশ হয়, তাদের সঞ্চয়ের অনুপাত নির্ণয় করতে বলছে। এতক্ষণ পর্যন্ত আমরা কি করছি? এই টাইপের কোশ্চেনে তাদের ইনকাম বের করছি, তাই না? আর এই কোশ্চেনে কিন্তু, এবং আগের কোশ্চেনের সাথে এই কোশ্চেনের পার্থক্যটাকে বুঝছেন? আগের কোশ্চেনেও কিন্তু তাদের আয়ের অনুপাত ব্যয়ের অনুপাত দেওয়া ছিল, এবং দুইজনের সঞ্চয়ের পরিমাণটা দেওয়া ছিল, যে একজন 2500 টাকা সঞ্চয় করে, একজন 5000 টাকা সঞ্চয় করে, কিন্তু এখানে কিন্তু তারা কে কত সঞ্চয় করছে সেই অ্যামাউন্টটা বলা নাই, দেখছেন? অঙ্কে আবার চাইছে তাদের সঞ্চয়ের অনুপাত, অঙ্কে কিন্তু তাদের বেতন চাইনি, চাইছে তাদের সঞ্চয়ের অনুপাত। ক্লিয়ার? আচ্ছা, এবার তাকান, সবাই মনোযোগ দেন, আমি ধরে নিব, মনোযোগ দেন প্লিজ। এই যে করিমকে আমি কে দ্বারা প্রকাশ করতেছি? করিম। আচ্ছা, আমি এখানে লিখতেছি ইনকাম, এই যে ইনকাম, হ্যাঁ, এই যে ইনকামের জায়গা, মানে এখানে ইনকামের ইনফরমেশন দিব। করিম ইস্টু রহিম কত? 3:4। করিম ইস্টু রহিম কত? 3:4। তাহলে করিমের ইনকাম আমি ধরলাম 3x, আর রহিমের ইনকাম ধরলাম 4x। এটা তো ধরতে পারি, করিমের ইনকাম 3x, রহিমের ইনকাম 4x ধরা যায়। এখন যেহেতু এখানে ওদের কোনো সেভিংস এর মান দেওয়া নাই, সেভিংস যদি দেওয়া থাকতো এই ইনকাম 3x থেকে আমি সেভিংস এর পরিমাণটা বিয়োগ করে দিতাম। এই যে বি এর ইনকাম, রহিমের ইনকাম 4x থেকে আমি রহিমের সেভিংস এর মানটা বিয়োগ করে দিতাম, তারপর অনুপাত করে লিখতাম ওদের এই যে খরচের অনুপাত 4:5। এটা আমরা করে আসছি, কিন্তু এখানে তো ওদের সেভিংস এর মানটাই দেওয়া নাই, সুতরাং এই কাজ এখানে করে কোনো লাভ নাই। তাহলে এখন আমাকে কি করতে হবে? এখন এই যে এদের যেহেতু ব্যয়ের অনুপাত দিয়ে আছে 4:5, এদিকে তাকান, তাহলে এক্সপেন্ডিচার, এই যে এখানে এক্সপেন্ডিচার, 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 হ্যাঁ, এই যে এক্সপেন্ডিচার, এই এক্সপেন্ডিচার, এই যে রহিম, মানে এইখানে খরচের ইনফরমেশন হবে। করিম ইস্টু রহিম কত? করিম ইস্টু রহিম কত? 4:5। সবাইকে এখন গভীর মনোযোগ দিতে হবে, না হলে বুঝবেন না। হ্যাঁ, তাহলে করিম ইস্টু রহিম 4:5, এখানে আমার ইনকামের যে রেশিও, এদিকে তাকান, আমরা সবাই জানি যে এই অনুপাতের রাশির সাথে কিছু একটা গুণ করে ধরে নিতে হয়, তাই না? তাহলে এখানে আমি ইনকামের রেশিওর সাথে এক্স গুণ আকারে ধরছি, তাহলে এই যে খরচের রেশিওর সাথে কিন্তু এক্স ধরা যাবে না, কারণ এই ইনকামের রেশিওর সাথে যে জিনিস গুণ আকারে থাকে, খরচের রেশিওর সাথে যে সেই জিনিস গুণ আকারে থাকবে এরকম কোনো কিছু নাই, এটা বাধ্যতামূলক না। অন্য কিছু গুণ আকারে থাকবে, অন্য কিছু থাকবে, বুঝতে পারছেন? তাহলে ইনকামের রেশিওর সাথে এক্স গুণ আছে, তাহলে খরচের রেশিওর সাথে অন্য কিছু থাকবে, অন্য কিছু কি? আমি ওয়াই ধরলাম, তাহলে করিমের খরচ আমি ধরলাম 4y, আর রহিমের খরচ আমি ধরলাম 5y। ধরা যায়? এটা কি বুঝছেন কেন এরকম ধরে নিলাম? আগের অঙ্কে যেহেতু সরাসরি করিম রহিমের সেভিংস দেওয়া ছিল, তখন আমরা ইনকাম থেকে সেভিংস বাদ দিয়ে অনুপাত করছি, কিন্তু এখানে তো সেভিংস দেওয়া নাই। এইটুকু কি বুঝছেন? এই ব্যাপারটা কি বুঝছেন? এই ব্যাপারটা কি বুঝছেন? এখন আমাদেরকে, আপনি আমাকে বলেন, অঙ্কে চাইছে কিসের অনুপাত? তাদের সঞ্চয়ের অনুপাত। এইবার আমরা লিখবো সেভিংস। এইবার আমরা লিখবো সেভিংস মানে সঞ্চয়। সঞ্চয় মানে কি? সঞ্চয় কি? এই যে রহিমের সঞ্চয় কত বলেন? প্রথমে করিম আছে, করিমের সঞ্চয় কত? সঞ্চয় মানে কি? ইনকাম থেকে ব্যয় বাদ দিলেই তো সঞ্চয় আসে। তাহলে করিমের ইনকাম কত? করিমের ইনকাম 3x মাইনাস করিমের সঞ্চয় কত? এই যে করিমের সঞ্চয় 4y, তার মানে 3x থেকে 4y বাদ দিলে এটা হচ্ছে করিমের সঞ্চয়। রহিমের সঞ্চয় কত? রহিমের ইনকাম হচ্ছে 4x, এই 4x থেকে রহিমের খরচ কত? এই যে 5y বাদ দেন, হ্যাঁ, এটা হচ্ছে এদের সেভিংস। এখন কোশ্চেনে চাইছে কি? এদের সঞ্চয়ের অনুপাত মানে সেভিংস এর অনুপাত, অর্থাৎ এই করিম ইস্টু রহিমের সেভিংস এর অনুপাত। তাহলে করিমের সেভিংস হচ্ছে 3x মাইনাস 4y, অনুপাত মানে ভাগ, আর রহিমের অনুপাত হচ্ছে 4x মাইনাস 5y। তার মানে আমার এই মানটা বের করতে বলছি। এইটুক পর্যন্ত বুঝছেন কিনা কাইন্ডলি আমি রেসপন্স চাচ্ছি। এখন এইটুক পর্যন্ত বুঝছেন কিনা? এই জিনিসটা বের করতে বলছে, এই জিনিসটা বের করতে বলছে যে তাদের সঞ্চয়ের অনুপাত। এইটুক পর্যন্ত বুঝছেন? প্লিজ একটু রেসপন্স করেন তো। কোথাও না বুঝলে সাথে সাথে বলবেন, আমি বুঝাই দিয়ে ট্রাই করবো। প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। তাদের সঞ্চয়ের অনুপাত,
একটু রেসপন্স করেন। আচ্ছা, এই পর্যন্ত বুঝছেন? ঠিক আছে, এই পর্যন্ত বুঝছেন। এখন আমাকে বলেন, এই যে যে করিম আর রহিমের সঞ্চয়ের অনুপাত, এটা যদি বের করতে চান, এখানে কিছু অজানা রাশি আছে। সেই অজানা রাশি কি? এক্স আর ওয়াই। এগুলো তো অঙ্কে ছিল না, এগুলো তো আপনি ধরে নিছেন। আর ধরে নেওয়া কোনো জিনিস অঙ্কের লাস্ট লাইনে মানে উত্তরে রাখা যাবে না। তার মানে আপনাকে যে করেই হোক এই এক্স আর ওয়াই এর মান কোনো না কোনো ভাবে বের করতে হবে। সেই মান এখানে বসাই দিলে পরে একটা সুন্দর অনুপাত আসবে। এখন এক্স আর ওয়াই এর মান বের করার জন্য নিশ্চয়ই কোনো না কোনো শর্ত অঙ্কে দেওয়া আছে। এখন অঙ্কে একটা শর্ত দেওয়া আছে, যদি করিমের সঞ্চয় তার আয়ের 1/4 অংশ হয়। বুঝেন? এই যে যদি করিমের সঞ্চয় তার আয়ের মানে করিমের আয়ের 1/4 অংশ, তাহলে করিমের সঞ্চয় মানে কত? করিমের সঞ্চয় এই যে সেভিংস, এই যে সেভিংস, করিমের সঞ্চয় মানে এই যে এটা। তার আয়ের মানে করিমের আয়ের, আয় মানে কত? করিমের আয় মানে 3x এর 1/4 অংশ। তাহলে প্রশ্ন মতে করিমের সঞ্চয় মানে এই যে 3x - 4y, 3x - 4y, এটা কেমন হবে? এটা তার আয়ের মানে করিমের আয়ের 1/4 অংশ। আয় মানে হচ্ছে এই যে 3x, এই 3x এর 1/4। ওকে, তাহলে এটা হচ্ছে 3x - 4y = 3x এর মানে গুণ 1/4। আড়াআড়ি গুণ করে দেন। এই 4 এই পাশে নিচে আছে, এটা এই পাশে এসে গুণ হবে, আড়াআড়ি গুণ। 4 নিচে আছে না, তাহলে 4 এই পাশে এসে গুণ হবে এদের সাথে। তাহলে 3 দিয়ে 4 কে গুণ করলে 12x - 4 × 4 = 16y = হচ্ছে 3x। এখন আমরা x এক পাশে নিয়ে আসবো, y এক পাশে নিয়ে যাবো, যেহেতু x আর y এর অনুপাত তৈরি করতে চাচ্ছি। তাহলে এই 12x থেকে এই 3x এই পাশে চলে আসবে। দেখেন 12x, এই 3x এই পাশে যোগ আছে, এই পাশে বিয়োগ হবে, -3x = -16y, ওই পাশে যাবে হবে +16y। তাহলে 3x থেকে 12x থেকে 3x গেলে 9x = 16y। এখন এখান থেকে আমরা x আর y এর অনুপাত তৈরি করব। কেন? কারণ আমার x আর y এর ভ্যালুটা লাগবে, এখানে বসাতে হবে। তাহলে এই পাশে x আছে রাখলাম, এই পাশে y গুণ আকারে আছে, এই পাশে এসে ভাগ হবে, = এই পাশে 16 উপর আছে থাকলো, এই 9 এই পাশে গুণ আছে, এই পাশে যা ভাগ হলো। তার মানে x/y = 16/9। এই যে x আর y এই দুটার একটা ভ্যালু পাইছি। হ্যাঁ, এই মানগুলো এখন এখানে বসাই দিলে আমার উত্তর চলে আসলো। তাহলে x এর ভ্যালু 16, y এর ভ্যালু 9। তাহলে এখানে 16 বসাবেন, এখানে 9 বসাবেন, এখানে 16 বসাবেন, এখানে 9 বসাবেন, যা আসবে সেটাই উত্তর। তাহলে অতএব করিম এবং রহিমের সঞ্চয়ের অনুপাত, এই যে করিম = রহিম = কি? 3x। তার মানে 3 ইন্টু x এর ভ্যালু কত? x এর ভ্যালু 16, তাহলে 3 × 16 - 4y, তাহলে y এর মান 9। তাহলে এই হচ্ছে 4 ইন্টু y এর মান 9 ডিভাইডেড বাই এই যে 4x, তাহলে 4 ইন্টু x এর মান 16 - 5y, তাহলে 5 ইন্টু y এর মান হচ্ছে 9। দেখেন 3 16 = 48 মাইনাস হচ্ছে 4 9 = 36, নিচে 4 4 16 = 64 মাইনাস হচ্ছে 5 9 = 45। তাহলে কত হচ্ছে? 48 থেকে 36, 48 থেকে 36 বিয়োগ হলে 12, আর নিচে এই যে 14 থেকে 5 গেলে 9, হাতে 1 5 আর 1, 12 ডিভাইডেড বাই 19, তাহলে 12/19। বুঝছেন কিনা বলেন? কি সর্বনাশ করছে? আপনারা কি বুঝছেন? এটা লিখিত পরীক্ষার প্রশ্ন ভাইয়া, এটা লিখিত পরীক্ষার প্রশ্ন। এটা তো ভাই, এটা তো একটু বড় হবেই। এটা তো লিখিত বিসিএস লিখিত পরীক্ষা আসছে। এখন কেউ যদি ভালো না বোঝে যে ইনকামের সাথে মানে সোজা কথা কোন একটা অনুপাতের সাথে যে কিছু একটা গুণ থাকে, সেইটা যে এক একটা অনুপাতের সাথে এক এক জিনিস গুণ থাকে, এটা বুঝতে হবে। তার মানে এই ইনকামের অনুপাতের সাথে যা গুণ আকারে আছে, খরচের অনুপাতের সাথেও কিছু একটা গুণ থাকবে, কিন্তু সেই জিনিসটা আলাদা কিছু। বুঝছেন আপনারা? প্রশ্ন মতে এখানে কি বোঝেন নাই ভাই? খুবই সহজ কথা। এখানে কি বলছে? এখানে বলছে করিমের সঞ্চয় তার আয়ের 1/4 অংশ। তাহলে করিমের সঞ্চয় মানে কি? এই মানটা, এই যে এই মানটা তার আয়ের, আয় মানে কি? করিমের আয় মানে হচ্ছে এই মানটা। তাহলে সঞ্চয় আয়ের 1/4 অংশ, তার মানে সঞ্চয় মানে এইটা হবে কার সমান? এই আয়ের 1/4 অংশ। তাহলে সঞ্চয় = আয়ের 1/4 অংশ। তাহলে সঞ্চয় মানে এইটা = আয় মানে এইটা তার 1/4 অংশ। এবার এখান থেকে ক্যালকুলেশন, এটা তো খুবই সহজ। আড়াআড়ি গুণটা আরেকবার বুঝান। কি যে বোঝেন নাই? হ্যাঁ, এই যে এই লাইনটা। আচ্ছা দেখেন, আড়াআড়ি গুণ দেখেন, এটা 3x - 4y,
এখানে কিভাবে গুণ হবে? এখানে 3x এর সাথে 1 গুণ হবে, 3x এর সাথে 1 গুণ হয়ে 3x ডিভাইডেড বাই 4। এবার আপনি জানেন না যে ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়? এই নিচের রাশি এই পাশে এসে উপরের সবগুলোর সাথে গুণ হয়, তাহলে এই 4 রাশি এদের সাথে গুণ হবে। তো এখানে আমি এই লাইনটাকে এই লাইনটা স্কিপ করছি, যে এখানে এবার দেখাবো। এবার বুঝছেন? বুঝছেন? আচ্ছা, এবার এটা কত নাম্বার গেল? এটা গেল হচ্ছে 101। 101 এর পরে আমরা সলভ করব হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে 100 নাম্বার কোশ্চেন। 101 গেল। 101 এর আগে এই যে 100 নাম্বার কোশ্চেন, দেখেন 100 নাম্বার কোশ্চেন। এই 100 নাম্বার কোশ্চেন আসছে আইবিএমবি এর 2009-10 সালে, দেখছেন? একদম সেম কোশ্চেন। ওই দেখেন আমাদের উত্তর আসলে 12:9, এই যেটা 12:19 না কত? 12:19 না কত? এই যে 12:19, দেখছেন? 12:19। এই কোশ্চেনটার উত্তর ওই 12:19, এই যেটা একদম সেম কোশ্চেন। দেখেন তো সেম কোশ্চেন কিনা, খালি ইংরেজিতে আসছে। দ্য রেশিও অফ ইনকাম অফ কামরান এন্ড দোলন ইজ 3:4। তার মানে কামরান এবং দোলনের ইনকামের অনুপাত 3:4। দ্য রেশিও অফ দেয়ার এক্সপেন্ডিচার্স ইজ 4:5। তাদের খরচের অনুপাত 4:5। ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার সেভিংস। তাদের সঞ্চয়ের অনুপাত বের করেন। ইফ দ্য সেভিংস অফ কামরান ইজ 1/4, এই যে 1/4 মানে 1/4। ইফ দ্য সেভিংস অফ কামরান, যদি কামরানের সঞ্চয় কেমন হয়, ইজ মানে হয় কেমন, 1/4 কার, অফ হিজ ইনকাম, মানে তার আয়ের 1/4 হয়। আমার কথা বলেন, তার মানে কামরানের আয় সঞ্চয় যদি তার আয়ের 1/4 হয়ে থাকে। এই ঠিক হুবহু এই বাংলাটা করে, মানে এটার জাস্ট কি করছে, এটার জাস্ট মানে বাংলায় ট্রান্সলেট করে সেই প্রশ্নটা বিসিএস পরীক্ষাতে আসছে। এটা আসছে 2009-10 সেশনে। আর কামরান আর দোলনের জায়গা আসছে রহিম করিম। কথা কি বুঝছেন? সেটা বিসিএস পরীক্ষা আসছে 2023 সালে। এই যে দেখেন 2023, একদম সেম, 3:4, 4:5। ওই জায়গায় ইংরেজিতে বলছে 1/4, এখানে বলেছে 1/4। বোঝা গেছে? তার মানে কোশ্চেন দেখছেন, কোশ্চেন কিন্তু আকাশ থেকে উড়ে আসে না, আগে কোনো না কোনো কোশ্চেন থেকে আসছে। বুঝছেন? ভালো করে পড়তে হবে, ভালো করে পড়লেই কাজে দিবে। হ্যাঁ, নেক্সট এটা গেল কত? 100। 100 পরে আমরা করবো 114 নাম্বার প্রশ্ন। 114 দেখেন, 114 নাম্বার প্রশ্নে আমি চলে যাচ্ছি। এই যে 114 নম্বর, 114 এবং 15, এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষার জন্য। আবার বলছি, রিটেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনাকে, এইগুলো কনসেপ্ট আগে থেকে শিখে রাখতে হবে। বুঝছেন? কঠিন কোশ্চেন দেখে ভয় পাবেন না। যারা কঠিন কোশ্চেন দেখে ভয় পায় তারা কিন্তু চাকরি পায় না। বুঝছেন? ভালো চাকরি পেতে হলে এটা হচ্ছে রিটেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন এক্সামিনেশন। আচ্ছা দেখেন এখানে কি বলছে, এখানে বলছে এ বি সি টুগেদার আর্ন 1450 টাকা। তার মানে এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি, সি একজন ব্যক্তি, এরা তিনজন মিলে 1450 টাকা ইনকাম করে এন্ড স্পেন্ড 60%, 65% এন্ড 70% অফ দেয়ার স্যালারিজ রেসপেক্টিভলি। এবং তারা তাদের স্যালারি মানে ইনকামের 60%, 65% এবং 70% খরচ করে যথাক্রমে। তারা যথাক্রমে বলতে কি বোঝাচ্ছে, এই যে এখানে যে ক্রমে বলা আছে, লোকগুলাকে যে ক্রমে দেওয়া আছে, এই জিনিসগুলা যে খরচ করতেছে সেটা সেই ক্রমেই হবে। অর্থাৎ এই 60% খরচ করে এ, 65% খরচ করে বি, 70% খরচ করে সি। অঙ্কটা খুবই ক্রিটিক্যাল, এই অঙ্কটা খুবই ক্রিটিক্যাল। আবার বলছি খুব ক্রিটিক্যাল, মানে লিখিত পরীক্ষা আসে এমনিতে না, খুব ক্রিটিক্যাল কোশ্চেন। হ্যাঁ দেখেন, তার মানে এ বি এন্ড সি টুগেদার আর্ন 1450 টাকা এন্ড স্পেন্ড, খরচ করে 60%, 65% এন্ড 70% অফ দেয়ার স্যালারিজ রেসপেক্টিভলি। তার মানে এ বি সি তিনজন মিলে 1450 টাকা আয় করে এবং এ তার 60%, এ যা ইনকাম করে তার 60% খরচ করে দেয়, বি যা ইনকাম করে তার 65% খরচ করে দেয় এবং সি যা ইনকাম করে তার 70% খরচ করে দেয়। ওকে, ইফ দেয়ার সেভিংস আর 14, 21, 15, দেখেন 14:21:15, হোয়াট ইজ দ্য স্যালারি অফ বি? অনুপাত দেওয়া আছে কিসের? এদিকে তাকান, অনুপাত দেওয়া আছে কিসের? এই যে 14:21:15, এটা কিসের অনুপাত? এটা হচ্ছে সেভিংস এর অনুপাত। SAVINGS, সেভিংস। A:B:C, সবাই মনোযোগ দেন, এই অঙ্কটা খুবই ট্রিকি এবং মজার। করার পরে বলবেন যে এটা তো খুবই সহজ। 14:21:15, 14:21:15, তার মানে ABC এর সঞ্চার। শোনেন, এই লিখিত পরীক্ষার প্রশ্ন কিন্তু আমার করানো লাগতো না, আমি এটা প্রিলিমিনারি কোর্স করাইতেছি। কিন্তু আমি চাচ্ছি যে আমার কাছে যারা পড়তেছে তারা যেন একটা সলিড প্রস্তুতি হোক, তার জন্য একটা সলিড প্রস্তুতি হোক, ভালো প্রস্তুতি হোক। আমার এই কোর্সটা কিন্তু, আমি আবার বলছি, জনসেবামূলক কোর্স। কেন? কারণ আমি এই কোর্সে মানুষকে গণিত শেখানোর ট্রাই করি।
হ্যাঁ, এই জন্য কোর্সের সময় অনেক বেশি লাগবে, কিন্তু এই যে আমার তো অলরেডি সব টপিকের ক্লাস অ্যাভেলেবল। যার সময় নাই সে কি করবে? সে ভর্তি হয়ে রেকর্ড ক্লাস দেখে শেষ করে দিবে। আর যার সময় আছে সে আমার সাথে 1 বছর লেগে থাকবে। এই তো, আমি আপনার ভালো চাই। হ্যাঁ, আমার বারে বারে প্রতি মাসে মাসে কোর্স দেওয়ার ধান্দা না। আমার কথা হচ্ছে, একজন মানুষ আমার কাছে শিখতে আসছে, সে প্রত্যেকটা টপিক যেন সুন্দর করে শিখতে পারে। আমার টার্গেট এটা। সব অডিয়েন্সকে আমি টার্গেট করে পড়াচ্ছি না। আমার কথা কি বুঝছেন? আমি শুধু তাদেরকে পড়াচ্ছি যারা আসলেই চাকরি পাওয়ার জন্য পড়তেছে, যারা আসলেই শেখার জন্য পড়তেছে। এখন অঙ্কে নির্ণয় করতে বলছে কি, হোয়াট ইজ দ্য স্যালারি অফ বি। তার মানে বি এর স্যালারি চাইছে। এই যে 1450 টাকা, এদিকে তাকান, এই যে 1450 টাকা, এই 1450 টাকা কি? এই 1450 টাকা হচ্ছে এ বি সি এর স্যালারির যোগফল। এ বি সি এর স্যালারির যোগফল। এই 1450 টাকার মধ্যে বি এর স্যালারি কত সেটা বের করতে বলছে। তাহলে আমাকে বলেন, আমি যদি কোনোভাবে, এদিকে তাকান প্লিজ, সবাই মনোযোগ দিতে হবে, এ বি এবং সি এর স্যালারির অনুপাত মানে ইনকামের অনুপাত বের করতে পারি, সেই অনুপাত থেকেই তো আমি এ বি সি এর স্যালারি কত টাকা সেটা বের করতে পারবো। কিন্তু কোশ্চেনটা কেমন, আমার এই অঙ্ক সলভ করতে লাগবে এ বি সি এর স্যালারির অনুপাত, যে এ বি সি এর স্যালারির অনুপাতটা কত। কারণ এই স্যালারির অনুপাত পাইলেই তো 1450 টাকার মধ্যে কার স্যালারি কত বের করে ফেলবো। কিন্তু আমার দেওয়া আছে তাদের সেভিংস এর অনুপাত। এখন অনেক বোকাশোকা লোকজন, বোকাশোকা বলা যাবে না, সহজ সরল লোকজন, অনেক সহজ সরল লোকজন আছে, তারা কি করবে? তারা বলবে যে আরে ভাই, এই যে অনুপাত দেওয়া আছে, কারটা বের করতে বলছে, বি এরটা বের করতে বলছে, তাহলে যারটা বের করতে বলবে সেটা উপরে, তাহলে বি এর মান এখানে 21, এটা উপরে, নিচে অনুপাতের যোগফল, এগুলো সব যোগ করেন, 14 যোগ 21 যোগ 15 ইন্টু মোট পরিমাণ, মোট পরিমাণ মানে 1450, অঙ্ক করে দিয়ে চলে আসবে, শেষ শেষ। আরে ভাইয়া, এই যে 1450 যে মোট পরিমাণ, এটা কি? এটা তো তাদের স্যালারির মোট স্যালারি। আর এই যে এখানে যে অনুপাতটা দেওয়া আছে, এই অনুপাতটা কিসের? এটা তো সেভিংস এর অনুপাত। তাহলে সেভিংস এর অনুপাত দিয়ে কোনোদিন স্যালারি বের হয় না। তার মানে আপনাকে দেওয়া আছে তাদের সেভিংস এর অনুপাত, আপনাকে যে করেই হোক, যেহেতু তাদের স্যালারি বের করতে হবে, তাহলে এই সেভিংস এর অনুপাত থেকে আপনাকে যেভাবে কনভার্ট করে স্যালারির অনুপাত বের করতে হবে। ইয়েস, এখন এই স্যালারির অনুপাতটা কেমনে বের করতে হয় সেটা মনোযোগ দিয়ে বোঝেন। তাকান, আমি মুছে দিচ্ছি, দেখেন। তাহলে এই যে সেভিংস, এস এ ভি আই এন জি এস, সেভিংস এ ইস টু বি ইস টু সি, কত? 14:21:15। সবাই মনোযোগ দিবেন, এগুলো লিখিত পরীক্ষার প্রশ্ন, এগুলোতে একটু সময় দিতে হবে। এখন প্রথমে এদিকে তাকান, এদিকে আমি এর হিসাবটা করব, এর হিসাবটা করব, ওটুকু আমি পরে এর হিসাবটা করব। আগে আমাকে বলেন এর ইনকাম কত। আমি ধরে নিচ্ছি এর ইনকাম কত, এর ইনকাম, এই যে আইতে ইনকাম, এর ইনকাম ধরে নিচ্ছি 100 টাকা। বলুন ভাই কেন 100 ধরলেন? কারণ ওই যে তার খরচ যে শতকরায় দেওয়া আছে, এই জন্য। যেহেতু তার খরচটা শতকরায় দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি যে এ ইনকাম করে হচ্ছে 100 টাকা, এর ইনকাম হচ্ছে 100 টাকা। তাহলে এর এক্সপেন্ডিচার কত বলেন? এদিকে তাকান, এর ইনকাম যদি 100 টাকা হয়, এর এক্সপেন্ডিচার কত? এর এক্সপেন্ডিচার মানে হচ্ছে 60 টাকা। 60% মানে কি? 100 টাকায় 60 টাকা, মানে 100 টাকা ইনকাম করলে 60 টাকা খরচ হয়। তাহলে সেভিংস কত? আপনারাই বলেন সেভিংস কত? ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে সেভিংস, তার মানে 40 টাকা। এই যে 100 থেকে 60 টাকা বাদ দেন, 40 টাকা। এইবার আমাকে বলেন, এদিকে তাকান, এই জায়গা থেকে আপনাকে ঐকিক নিয়মের সাহায্যে এর ইনকামটা বের করতে হবে। আমাকে বলেন এস এ সেভিংস ইতে এক্সপেন্ডিচার, এই এ ব্যক্তিটার সেভিংস যখন 40 টাকা, সেই ক্ষেত্রে তার ইনকাম কত? 100 টাকা। এই সেভিংস 40 টাকা কখন? যখন ইনকাম হচ্ছে 100 টাকা। বুঝেন? কিন্তু ইনকাম 100 হলে সেভিংস 40 না। তাহলে আমি কি লিখতে পারি যে এ এর সেভিংস, এই যে দেখেন, এদিকে দেখেন, এর সঞ্চয় 40 হলে আয় কত বলেন? সঞ্চয় 40 হলে আয় 100। অতএব সঞ্চয় 1 টাকা হলে আয় 100 ডিভাইডেড বাই 40। কিন্তু কোশ্চেনে কিন্তু সঞ্চয়ের অনুপাত দেওয়া আছে 14 টাকা। তার মানে সঞ্চয় 14 হলে আয় কত? কারণ এই সঞ্চয়, এটা হলো রিয়েল সঞ্চয়ের মানে অনুপাত। তাহলে সঞ্চয়, এই রিয়েল সঞ্চয়ের অনুপাত থেকে আমাকে রিয়েল আয়ের অনুপাত বের করতে হবে। আর এই যে আয় 100 টাকা, এটা তো ধরে নেওয়া, তাই না? তাহলে সঞ্চয় যখন 14 টাকা, তখন আয় কত? তাহলে সঞ্চয় 14 টাকা হলে আয় 100 ডিভাইডেড বাই 40 ইন্টু 14। আমি এটা এইভাবে রেখে দিলাম।
এই একই কাজ আপনি বি এর ক্ষেত্রে করবেন, এই একই কাজ আপনি সি এর ক্ষেত্রে করবেন। তাহলে বি এর ক্ষেত্রে করতে হবে, দেখেন তাহলে ধরে নিচ্ছি বি এর ইনকাম, এই যে আইতে ইনকাম, বি এর ইনকাম কত 100 টাকা। বি কত টাকা খরচ করে? বি খরচ করে 65%, তার মানে 100 টাকার 65 টাকা খরচ করে, তার মানে বি এর এক্সপেন্ডিচার হচ্ছে 65 টাকা। তাহলে বি এর সেভিংস কত? 100 থেকে 65 বাদ দিলে 35 টাকা। এইবার বলেন বি এর সেভিংস যখন 35, সেক্ষেত্রে খরচ ইনকাম কিন্তু 100। তার মানে বি এর সঞ্চয়, এই যে বি এর সঞ্চয় 35 টাকা, বি এর সঞ্চয় 35 টাকা হলে 35 হলে আয় কত? যখন সঞ্চয় 35, সেক্ষেত্রে আয় 100 না? হ্যাঁ, তাহলে সঞ্চয় 1 টাকা হলে আয় কত? 100 ডিভাইডেড বাই 35। আর অঙ্কে সঞ্চয়ের অ্যাকচুয়াল মান অনুপাত দিয়ে আছে 21, তার মানে সঞ্চয় 21 টাকা হলে, সঞ্চয় 21 টাকা হলে, সঞ্চয় 21 টাকা হলে আয় হচ্ছে 100 ডিভাইডেড বাই 35 ইন্টু হচ্ছে 21। একইভাবে আপনাকে সি এর আয়টা, অ্যাকচুয়াল আয়টা বের করতে হবে। তাহলে সি, এখন আমরা নেব সি, দেখেন এদিকে তাকান। তাহলে সি কত টাকা খরচ করে? 70%। তাহলে সি এরটা আমরা যদি ধরি, সরি কি হলো, এই যে সি, তাহলে সি এর ইনকাম আমি ধরে নিচ্ছি 100 টাকা, সি এর এক্সপেন্ডিচার কত? 70 টাকা দেওয়া আছে, আর তাহলে সেভিংস কত? 100 থেকে 70 বাদ দিলে 30 টাকা। তাহলে সি এর সঞ্চয় 30 টাকা হলে ইনকাম 100 টাকা হলে, সঞ্চয় 30 হলে আয় কত? আয় হচ্ছে 100। তাহলে সঞ্চয় 1 টাকা হলে আয় 100 ডিভাইডেড বাই 30। আর অ্যাকচুয়ালি তাদের সঞ্চয়ের অনুপাতটা কত ছিল? সঞ্চয় 15 টাকা হলে কত? তাহলে সঞ্চয় 15 টাকা হলে আয় 100 ডিভাইডেড বাই 30 ইন্টু 15। এই যে তিনজনের আয় বের করে ফেলছি। কেন আমার আয় দরকার? কারণ তাদের সঞ্চয়ের অনুপাত দেওয়া আছে, ওই সঞ্চয়ের অনুপাত থেকে তাদের আয়ের অনুপাতটা বের করতে হবে। বুঝছেন? এখন দেখেন এদিকে তাকান, এই যে এর ইনকাম 100 বাই 40 ইন্টু 14, বির ইনকাম 100 বাই 35 ইন্টু 14। তাহলে দেখেন 100 বাই 40, এই যে 100 ডিভাইডেড বাই 40 ইন্টু কত? 14। এটা এর ইনকাম। হ্যাঁ, এই যে আর 100 বাই 35 ইন্টু 21, 100 বাই 35 ইন্টু 21। হ্যাঁ, আর সির ইনকাম হচ্ছে যে 100 বাই 30 ইন্টু 15, 100 বাই 30। আচ্ছা, এটাকে আরেকটু দিকে লিখি, 100 বাই 30 ইন্টু 15। ঠিক আছে? তাহলে এটা হলো এর ইনকাম, এটা বির ইনকাম, এটা সির ইনকাম। তাহলে এদের অনুপাত বের করে ফেলো। এই যে এ টু বি টু সি লিখবেন এখানে, যে এ বি ও সি এর আয়ের অনুপাত, মানে ওই জিনিসটা বের করার পরে আয়ের অনুপাত। কেন? তার মানে দেওয়া ছিল হচ্ছে সঞ্চয়ের অনুপাত, সেই সঞ্চয়ের অনুপাত থেকে আমরা আয়ের অনুপাত বের করতেছি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, তাহলে আমরা কি জানি? অনুপাতের রাশিগুলোর মধ্যে যদি কোনো কমন রাশি থাকে সেটা কেটে দেওয়া যায়। তাহলে এই যে এখানে 100, এখানে 100, 3 জায়গায় যেটা কমন থাকবে সেটা কাটা। হ্যাঁ, তাহলে এখন দেখেন নিচে দেখেন 40-কে 5 দিয়ে কাটা যায়। আচ্ছা, এই 40-কে 5 দিয়ে কাটা যায়, 35-কে 5 দিয়ে কাটা যায়, 30-কেও 5 দিয়ে কাটা যায়। দেখেন এই 30-কে আমি এই 15 দিয়ে 30-কে 2 বার কেটে দিলাম। তাহলে উপরে কিছু নাই, মানে 1 আছে। হ্যাঁ, এই দেখেন এই 35-কে 5 দিয়ে কাটা যায়, আবার 7 দিয়ে কাটা যায়, এই 21-কে আবার 7 দিয়ে কাটা যায়। এটাকে 7 দিয়ে কাটলে 5 বার যাবে, এটাকে 7 দিয়ে কাটলে 3 বার যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে দেখেন 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটলে 7 বার যাবে, 2 দিয়ে কাটলে 20 বার যাবে। তাহলে কাটাকাটি করার পরে এই প্রথমটা আছে 7 বাই 20 ইস টু, এখানে আছে উপরে 3, নিচে আছে 5, 3 বাই 5 ইস টু, এখানে আছে উপরে 1 আর নিচে কিছু নেই, মানে 2 আছে। এই যে নিচে 2 আছে, সরি। এই যে একটা ভগ্নাংশ অনুপাত চলে আসছে, এটা কিন্তু আয়ের অনুপাত, এবিসি এর আয়ের অনুপাত। এখন এই ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করতে হবে। আপনাদের মনে আছে ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করতে হয় কিভাবে? এই যে হরে যে মানগুলো আছে, এই হরের মানগুলোর লসাগু দিয়ে সবার উপরে গুণ। তাহলে 2, 5 আর 20 এর লসাগু হচ্ছে 20, তাই না? 2, 5 আর 20 এর লসাগু কত? 20। কিভাবে মনে আছে? কতগুলো রাশির লসাগু বের করার সময় এদের মধ্যে সবচেয়ে বড়টাকে টার্গেট করতে হয়। তো 20 আর 5 2 এর মধ্যে বড়কে, 20, 5 আর 2 এর মধ্যে বড়কে 20। এখন এই 20-কে 5ও ভাগ করতে পারে, 2ও ভাগ করতে পারে, সুতরাং 20ই লসাগু। এগুলো শর্টকাট, সরি স্মার্ট ক্যালকুলেশনে আমি কিন্তু শিখাইছি। তাহলে 20 দিয়ে সবার উপরে গুণ। তাহলে 7 ইন্টু 20 ডিভাইডেড বাই 20 ইস টু 3 ইন্টু 20 ডিভাইডেড বাই 20 ইস টু 1 ইন্টু 20 ডিভাইডেড বাই 2। সেটা 20 কেন দিচ্ছি? এটা 5। এই 20 কাটা, এটা দিয়ে এটা যাবে 4 বার, এই 2 দিয়ে এটা যাবে 10 বার।
তাহলে এখানে হচ্ছে 7:3 4 12:10 7:12:10 এটা কি 7:12:10 বলেন। আচ্ছা এটা অঙ্কটা হয়েছে কিনা আমি জাস্ট একটু চেক করে দেখি। 7:12:10 এটা কত নম্বর 114 মনে হয়। 7:12:10 এটা কি বলেন তো? এটা হচ্ছে এবিসি এর ইনকামের অনুপাত। তার মানে কোশ্চেনে আমাদের দেওয়া ছিল এবিসি এর সঞ্চয়ের অনুপাত, সেই সঞ্চয়ের অনুপাত থেকে তাদের আয়ের অনুপাত বের করতে হবে। কারণ আয়ের অনুপাত না থাকলে তো আয় বের করা যাবে না। এই পর্যন্ত কি ক্লিয়ার? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, এই পর্যন্ত আপনাদের এই কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা সে তাদের সঞ্চয়ের অনুপাত থেকে তাদের আয়ের অনুপাত? আমি দেখাবো যে এমসিকিউতে এটা সর্বোচ্চ 1 মিনিটে সলভ করে ফেলবেন, 1 মিনিট সর্বোচ্চ, ম্যাক্সিমাম 1 মিনিট। আমি দেখাবো একটু পরে। হ্যাঁ, এখানে এটা ক্লিয়ার কিনা, একটু ক্লিয়ার কিনা প্লিজ একটু কাইন্ডলি আমাকে বলেন। কোথাও কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করেন, প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে হবে, নাহলে কিন্তু সমাধান হবে না। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি ইনকামের অনুপাত বের করে ফেলছি। তাহলে এবিসি এর আয়ের অনুপাত 7:12:10। তাকান, তাহলে এবিসি এর আয়ের অনুপাত, এই যে এবিসি এর A:B:C 7:12:10, এই যে তাদের আয়ের অনুপাত বের করে ফেলছি। এখন এই তিনজনের মোট আয়ের মোট পরিমাণ ছিল 1450। এখন এই 1450 এর মধ্যে বি এর আয় কত, মানে স্যালারি কত? তাহলে আমরা বি এর স্যালারি, এটা হচ্ছে স্যালারি অনুপাত বের করছি, কিন্তু স্যালারি মানে আয়, স্যালারি মানে আয়। হ্যাঁ, তাহলে বি এর স্যালারি বের করবো, যারটা বের করবো সেই অনুপাত উপরে, তাহলে 12 যাবে উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, এই তিনটা যোগ করেন, 10 আর 12 22, 22 আর 7 কত 29, ইন্টু কি, ইন্টু হচ্ছে এই তিনজনের মোট স্যালারি, এই যে দেওয়া আছে 1450, তাহলে এখানে 1450। এবারে 29 যেটা কাটা যায় শিওর থাকবেন, এই 29 দিয়ে এটা যাবে 5 বার, 5 29 145, 29 এর নামতা, আমি 29 এর নামতা পড়ি না, আমি পড়ছি 30 এর নামতা, 5 30 150, 5 30 150, আর 5 বার করে যদি এক বাদ দেই, 150 থেকে 5 বাদ যাবে মানে 145 হবে, আর এই 29 মানে 5 30 150, তার মানে 30 এর নাম তাহলে 150 হতো 5 বার গুণ করলে, তাহলে এটা তো 29 আছে, তার মানে কি এক করে কম, তাহলে 5 বার যদি এক করে কম করেন তাহলে 5 কম হয়ে যাবে, অথবা 100 থেকে 5 কম হয়ে 145 হবে, তার মানে 29 দিয়ে এটা যাবে 5 বার, তাহলে 29 দিয়ে এটা যাবে 5 বার আর একটা শূন্য, তাহলে এই 12 দিয়ে 5 কে গুণ করলে হচ্ছে 60, 5 বার হচ্ছে 60 আর একটা শূন্য 600, তার মানে বি এর ইনকাম হচ্ছে 600 টাকা। বুঝছেন কিনা বলেন প্লিজ, কাইন্ডলি বলেন বুঝছেন কিনা? খুবই সহজ কোশ্চেন, কঠিন কোশ্চেন কি বুঝতে হবে যে আপনি কি করলেন। এটা যদি না বোঝেন, এই প্রোগ্রাম যদি না বোঝেন, অঙ্ক করে লাভ নেই, মনে থাকবে না, পরীক্ষার হল পর্যন্ত যাবে না, এটাই স্বাভাবিক। কোশ্চেনে দেওয়া আছে তাদের সেভিংস এর অনুপাত, সঞ্চয়ের অনুপাত, কিন্তু বের করতে বলছে স্যালারি। তো স্যালারি বের করতে হলে তো ভাই সঞ্চয়ের অনুপাত থেকে তো সঞ্চয় বের হবে, স্যালারি তো বের হবে না। তাহলে স্যালারি বের করতে হলে স্যালারির অনুপাত তৈরি করতে হবে। এখন এই সঞ্চয়ের অনুপাত থেকে কিভাবে স্যালারির অনুপাত তৈরি করতে হয় সেই ব্যাপারটা বুঝলাম। ওই যে প্রত্যেকের পার্সেন্টেজে দিয়ে আছে কত টাকা খরচ করতেছে, তাহলে 100 টাকা ইনকাম করে 60 টাকা খরচ করে, তো 100 টাকা ইনকাম করলে যদি 60 টাকা খরচ করে তাহলে সেভিংস 40 টাকা, তাহলে সেভিংস যখন 40 তখন হচ্ছে আয় 100, তাহলে সেভিংস যখন 14 তখন আয় কত? কারণ এই যে প্রত্যেকের সেভিংস এর অনুপাত থেকে তাদের স্যালারি বের করে ফেলবো, তারপর স্যালারির অনুপাত তৈরি করব, সেখান থেকে অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার কিনা বলেন? এই একই প্রশ্ন দেখেন, এই যে গতবার আসছে, গতবার না তার আগে আসছে আর কি, হয়ে গেল সেই প্রশ্ন 115 নম্বর। এই যে 2022 সালে আসছে, দেখছেন 2022 সালে আসছে। বলেন তো এটা কি? এ বি, দ্য স্যালারি অফ এ বি অ্যান্ড সি টুগেদার অ্যামাউন্ট 33,300 টাকা। এ বি এবং সি এর স্যালারি টুগেদার মানে হচ্ছে একত্রে 33,300 টাকা। ইফ দে স্পেন্ড 80%, 85%, 75% অফ দেয়ার রেসপেক্টিভ ইনকাম, তাহলে তাদের ইনকামের যদি 80%, 85% এবং 75% খরচ করে রেসপেক্টিভলি, মানে যথাক্রমে, যে যার, মানে রেসপেক্টিভ মানে যার যার ইনকামের তার, হ্যাঁ, যার যার ইনকামের তার 80%, 85%, 75% খরচ করে। তাহলে এ হচ্ছে 100 টাকা খরচ করলে 100 টাকা ইনকাম করলে 80 টাকা খরচ করে, বি 100 টাকা ইনকাম করলে 85 টাকা খরচ করে, সি 100 টাকা ইনকাম করলে 75 টাকা খরচ করে। বলছে ইফ দেয়ার সেভিংস আর ইন দ্য রেশিও, দেখছেন আবার সেভিংস এর অনুপাত 7:6:9, ফাইন্ড দেয়ার স্যালারি অফ বি। তাহলে বি এর স্যালারি কত? দেখেন সেভিংস দেওয়া আছে, তাকান, তাহলে সেভিংস এর অনুপাত এই যে A:B:C কত? A:B:C হচ্ছে 7:6:9। দেখেন এবার দেখেন যে কিভাবে দ্রুত করবেন।
লাস্টে 12/29 কিভাবে হলো? তাহলে ক্লাস কি করলেন বলেন সুমাইয়া আবিদা? তাহলে এতদিন কি পড়ছেন? জি শান্ত সাহা, 16 নাম্বার যেদিন 16 মিনিট যে ক্লাস নিয়েছিলাম 15 মিনিট, হ্যাঁ সেই অঙ্কে সেখানে একটাই অঙ্ক করাইছিলাম, সেই অঙ্কটা এই ক্লাসে আছে। বলেন। আচ্ছা এখন আমাকে বলেন এই যে এ একবারে করে দিব, একবারে এর ইনকাম কয় টাকা? 100 টাকা। এই দেখেন এ 100 টাকা ইনকাম করে, এই যে 80 টাকা খরচ করে, এক লাইনে লিখতেছে দেখছেন। 80 টাকা যদি খরচ হয় তাহলে 100 টাকা 80 বাদ দিলে 20 টাকা সেভ করে। ইনকাম, খরচ, সেভিংস, অত কিছু লেখার সময় নাই। এখন সেভিংস যখন 20 টাকা তখন সঞ্চয় সরি ইনকাম হচ্ছে 100, তাহলে সেভিংস যখন 7 টাকা তখন ইনকাম কত? এই যে দেখেন এদিকে দেখেন, তাহলে সেভিংস 20 টাকা, অত কিছু লেখো, সেভিংস 20 হলে ইনকাম 100, এইভাবে সেভিংস 1 হলে কত? 100/20, আর সেভিংস 7 টাকা হলে 100/20 ইন্টু হচ্ছে 7। অনুরূপ ভাবে বি এরটা বের করবো। বি এর হচ্ছে 100 টাকা ইনকাম করে, 85 টাকা সেভ করে, সরি কোন খরচ করে, তাহলে 15 টাকা সেভ করে, যে 100 থেকে 85 বাদ দেন, তাহলে সেভিংস যখন 15 তখন ইনকাম 100, সেভিংস যখন 1 তখন ইনকাম 100/15, আর সেভিংস যখন 6 টাকা, সেভিংস যখন 6 টাকা তখন ইনকাম 100/15 ইন্টু হচ্ছে 6। ব্যাস শেষ। এবার সি এরটা করবো। সি 100 টাকা ইনকাম করে, খরচ করে 75 টাকা খরচ করে, তাহলে 25 টাকা সেভ করে, যে 100 থেকে 75 বাদ দেন, তাহলে সেভিংস যখন তার 25 তখন কিন্তু ইনকাম 100, তাহলে সেভিংস যখন 1 টাকা তখন ইনকাম 100/25, আর সেভিংস যখন কত? 9 টাকা, সেভিংস যখন 9 টাকা তখন ইনকাম 100/25 ইন্টু হচ্ছে 9। তাহলে এই যে এ বি সি এর কি ইনকাম বের করে ফেলছি। তাহলে এটা হলো এর ইনকাম, এটা হলো বির ইনকাম, এটা হচ্ছে সির ইনকাম। এখন এই তিনজনের ইনকামের রেশিও তৈরি করতে হবে, কেন? যেহেতু তাদের ইনকাম বের করতে বলছে, যে স্যালারি বের করতে বলছে, স্যালারি মানে ইনকাম, তাহলে তাদের স্যালারির অনুপাত তৈরি করতে হবে। এখন এই যে স্যালারি বের করে ফেলছি, এখন এই স্যালারির অনুপাত তৈরি করবো। এ বি সি। আচ্ছা দেখেন আরেকটা পেজ নিচ্ছি। হ্যাঁ তাহলে এ কত? 100/20 ইন্টু 7। এই যে 100/20, 100/20 ইন্টু 7, 100/20 ইন্টু 7, ঠিক আছে? আর না, এটা এমসিকিউ এর কোশ্চেন, এটা লিখিত পরীক্ষার প্রশ্ন। দেখালামই তো, লিখিত পরীক্ষা আসছে সব প্রশ্ন, ব্যাংকে বা আইবিএতে, হ্যাঁ লিখিত পরীক্ষায়। তাহলে বির ইনকাম কত? বির ইনকাম হচ্ছে 100/15 ইন্টু 6। এই যে 100/15 ইন্টু 6। সির ইনকাম কত? সির ইনকাম হচ্ছে 100/25 ইন্টু 9, 100/25 ইন্টু 9। এই যে 100/25 ইন্টু 9, তাহলে এটা হচ্ছে এবিসি এর ইনকাম। হ্যাঁ তো এদের ইনকামের অনুপাত চাইছে, তাহলে অনুপাত, তাহলে উপর আপনি কি লিখবেন? এ বি ও সি এর ইনকামের অনুপাত। এখন অনুপাতের প্রত্যেকটা জায়গায় যদি একই জিনিস থাকে সেটা কেটে দেওয়া যায়, কমন, এই যে কমন 100 আছে, কমন 100 আছে, কমন কাটা। এবার দেখেন কাটাকাটি আর যায় কিনা। 5 দিয়ে দেখেন, এখানেও 5 দিয়ে কাটা যায়, এখানে 5 দিয়ে কাটা যায়, এখানে 5 দিয়ে কাটা যায়। 5 দিয়ে এটা যাবে হচ্ছে 25 এর মধ্যে 5 বার, 5 দিয়ে এটা যাবে হচ্ছে 3 বার, 5 দিয়ে এটা যাবে হচ্ছে 4 বার। এখন এই 3 দিয়ে বা 6 কে কাটা যায়, 3 দিয়ে 6 যাবে হচ্ছে 2 বার, তাহলে আর কাটা যায় না। তাহলে এখানে উপর আছে 7, নিচে আছে 4, দেখেন 7/4 ইস্টু, এখানে উপর আছে 2, নিচে কিছু নাই, মানে 1, ওকে ফাইন থাক। এখানে উপর আছে 9, নিচে আছে 5। এবার এই যে ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করতে হবে, তাহলে এই যে নিচে যে মানগুলো আছে এইগুলোর লসাগু দিয়ে সবার উপরে গুণ। 4 আর 5 এর লসাগু কত? 20। 4, 1 আর 5 এর লসাগু, এই যে 4, 1, 5 এদের লসাগু হচ্ছে 20। 20 দিয়ে উপরে গুণ করেন, তাহলে 7 গুণ 20 ডিভাইডেড বাই 4 ইস্টু 2 গুণ 20 ডিভাইডেড বাই 1 ইস্টু 9 গুণ 20 ডিভাইডেড বাই 5। ওকে 4 দিয়ে এটা যাবে 5 বার, এখানে তো কাটাকাটি যায় না, এখানে এটা যাবে 4 বার, তাহলে 5 সাথে 35 ইস্টু 20 দুগুণে 40 ইস্টু 4 9 36। তার মানে এই যে এবিসি এর আয় কি ইনকাম, হ্যাঁ এবিসি এর ইনকামের অনুপাত তৈরি করে ফেলছি, মানে স্যালারির অনুপাত তৈরি করে ফেলছি সেভিংস এর অনুপাত থেকে। হ্যাঁ এখন কোশ্চেনে কি চাইছে দেখেন, তাদের মোট স্যালারি দেওয়া ছিল কত? 33,300 টাকা। এই 33,300 টাকা তিনজনের মোট স্যালারি, এই মোট স্যালারির মধ্যে বি এর স্যালারি কত দেখেন, তাহলে বি এর স্যালারি, তাহলে বি এর স্যালারি, তার স্যালারি বের করবো, তার
অনুপাত উপরে, তাহলে যে এদের স্যালারির অনুপাত হচ্ছে 35:40:36, তাহলে বি এর স্যালারি হচ্ছে 40, তাহলে 40 যাবে উপরে। নিচে অনুপাতের রাশিগুলো যোগফল, এই সবগুলো যোগ করেন। এই যে 35 আর 40 কত? 75। 75 আর 30 যোগ করেন আগে। 75 আর 30 105, 105 এর সাথে 6 যোগ করলে 111, তার মানে এগুলো যোগ করলে 111 ইন্টু এই তিনজনের মোট স্যালারি 33,300 টাকা দেওয়া ছিল, 33,300। ক্লিয়ার? এই 111 দিয়ে 333 তিনবার যায়, এই যে 3 111 333, মানে 3 100 300 আর 3 11 33, 333। তাই এটা দিয়ে এইটুকু যাবে 3 বার, আর এই যে 2টা শূন্য। তাহলে এই 4 দিয়ে 3 কে গুণ করলে 12, এখানে একটা শূন্য, এখানে 2টা শূন্য, মোট 3টা শূন্য। তাহলে বি এর স্যালারি কত? 12,000 টাকা। বলেন এই অঙ্ক কি খুব কঠিন? এবার আমি আপনাদের কাছ থেকে একটু রেসপন্স চাচ্ছি। এই অঙ্ক কি খুব কঠিন? আমাকে বলেন। এটা স্কিপ করলে পারতাম, কিন্তু একই অঙ্ক যখন 2টা করে দিব না, তখন না মাথায় গেঁথে যায়। প্রথমটা হয়তো অনেকের মানে বুঝতে কষ্ট হয়, বা অনেকে একবারে বোঝে না। এই জন্য আমি একই টাইপের 2টা অঙ্ক করাই আপনাদের ভালোর জন্য। আমার তো একটু কষ্ট হয়, আমার কষ্ট হয় হোক, কিন্তু আমার কাছে যারা পড়তেছে তারা যেন ভালো করে। সবাই ভালো করবে কি করবে না এটা ডিপেন্ড করতেছে মানে একজন মানুষ ইফোর্ট কতটুকু দিচ্ছে। হ্যাঁ, এখন চাকরির বাজারে প্রচুর কম্পিটিশন, ভালো করতে হলে আপনাকে জটিল অঙ্ক পারতে হবে। এই অঙ্কগুলো আসলে বেশিরভাগ মানুষ ফেলে রেখে আসবে, করতে পারবে না, কিন্তু আপনি করে আসতে পারলে আগায় গেলেন। বুঝছেন? এগুলো লিখিত টাইপের প্রশ্ন। আমি চাই যে, এই জন্য আমি কোর্সটাতে এরকম ভাবেই সাজাচ্ছি যে আমার কোর্সে 1 বছর সময় লাগতেছে লাগুক, কারণ আমার কাছে তো সব টপিকের রেকর্ড ক্লাস আছে। যে ভর্তি হচ্ছে, কারো ইমার্জেন্সি দরকার হলে ভাই আপনাকে সব টপিক দিয়ে দিচ্ছি, আপনি শেষ করেন। যার 1 বছর সময় আছে সে আমার সাথে দ্রুত নিয়মিত ক্লাস করবে। হ্যাঁ, ভালো হবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার। খুবই সহজ, একেবারেই সহজ ভাই, একেবারেই সহজ। আমি তো বলছি আমাকে 1 বছর যে সময় দিবে, আমাকে 1 বছর সময় দেন। আমি আপনাকে যদি গণিতে ভালো না করে দিতে পারি, তার কি বললাম, কিন্তু আমাকে প্রপার ওয়েতে 1 বছর সময় দেন। আমি আপনার সাথে আছি। আপনি থাকতে পারবেন কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এগুলো তাহলে আপনারা পারবেন। হ্যাঁ, তো এখানে আমি আজকের ক্লাসটা সমাপ্ত করবো। হ্যাঁ, কারেন্ট চলে গেছে, এসি বন্ধ হয়ে গেছে, কোন সময় এটা বন্ধ হয়ে যাবে আল্লাহ জানে। তো আজকে আমি নতুন জায়গাতে আসছি, আবার বলছি আপনাদের ক্লাসটা বন্ধ ছিল। আপনারা জানেন যে আমি চাকরিতে জয়েন করছি, তারপর হচ্ছে আমার বাসা চেঞ্জ করছি, রাজশাহী থেকে শরীয়তপুর আসতে। মানে আমার বোর্ডটা তো নষ্ট হয়েছিল, তারপর জিনিসপত্র ট্রান্সপোর্ট করতে এখানে এসে কিনতে কিনতে আমার 5-6 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে অলরেডি। বুঝছেন? 5-6 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। টাকা যেমন তেমন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটা নতুন জায়গায় এসে সেই জায়গার পরিবেশের সাথে মানানসই মানে মানিয়ে নেওয়া, তারপর সবকিছু ঠিকঠাক মতো কাজ করা, এটা তো একটু সময় লাগে। হ্যাঁ, কিছু মনে করেন না, আপনাদের 10-15 দিন ক্লাস বন্ধ ছিল, আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর প্রাইমারি ব্যাচের ক্লাস আপনি একদম টেনশন করেন না, প্রাইমারি তো সব কোর্সের ক্লাস শেষ, আর শুধু অঙ্ক বাকি আছে। অঙ্কটা আমি এখন ওনাদের যে শিডিউল ছিল সেখানে আমি অঙ্কের ক্লাস ঢুকাই দিব। আপনার শেষ হবে না কেন, 3 মাসে শেষ হয়ে যাবে। প্রাইমারি পরীক্ষা এই বছর তো হবে না, প্রাইমারি পরীক্ষা হবে সামনে বছর, তাও কবে হবে আই ডোন্ট নো, ইউ ডোন্ট নো, নো ওয়ান ডোন্ট নো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফিজ, শুভরাত্রি।